আসসালামু আলাইকুম। ফাইনাল রিভিশন কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারের বেসিক সব বোর্ড প্রশ্ন সমাধান করব। এবার একটা প্রমোশনাল মেসেজ। তো তোমরা হয়তো অনেকেই জানো যে এবার হচ্ছে ভার্সিটি প্লাস গুচ্ছ প্রস্তুতির জন্য একটা প্রাইভেট ব্যাচের ব্যবস্থা করা হয়েছে। তো যেহেতু এটাকে একটা প্রাইভেট ব্যাচ বলছি, তো এখানে হচ্ছে গতানুগতিক কোর্সের মতো আসল ক্লাস হবে না। এখানে আমরা জুমে ক্লাস নিব। আর জুমে ক্লাস নিয়ে সুবিধা তোমরা জানো যে তোমরা চাইলে হচ্ছে মাইক অন করে নিজেদের কি প্রশ্ন করতে পারবা। তো আমি এখানে ক্লাস নিব, আর তোমরা চাইলে কারো যদি প্রশ্ন থাকে, কোথাও বুঝতে যদি না পারো, তোমরা জুমে চাইলে কি সরাসরি প্রশ্ন করতে পারবা। এর জন্য এটাকে কি একটা প্রাইভেট ব্যাচ বলছি আর কি। আর তো এটা হচ্ছে কি এখন প্রি বুকিং চলছে, এবং প্রি বুকিংটা চলবে তোমার 26শে সেপ্টেম্বর পর্যন্ত। মানে তোমাদের এইচএসসি এক্সাম শেষ হওয়ার কিছুদিন পর পর্যন্ত আর কি, মানে সম্ভবত 2 দিন মনে হয়। তোমাদের এইচএসসি এক্সাম মনে হয় 24 তারিখে শেষ, অথবা 21 তারিখে শেষ, আমার ঠিক জানা নাই। বাট এটা কি চলবে 26 সেপ্টেম্বর পর্যন্ত। আর এমনি নর্মালি হচ্ছে এটা কোর্স ফি দেখো 3050 টাকা, বাট কেউ যদি প্রি বুকিং করো তাহলে সে মাত্র 1950 টাকায় পাবা, মোটামুটি 1100 টাকা ছাড়ে। তো এটাতে তোমরা যদি নিতে পারো তাহলে তোমাদের জন্য অনেক কি সুবিধা হবে। বাট 3050 টাকা বা হচ্ছে যে 1950 টাকা, যেটাই বলি না কেন, অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, কারণ অনেক জায়গাতে তোমার হয়তো পুরো 3 সাবজেক্ট বা 4 সাবজেক্ট মিলেও হয়তো বা 2000 টাকা কোর্স ফি হয়। বা হচ্ছে যে অনেক জায়গাতে দেখবা যে খুবই কম টাকায়, ঠিক আছে, ম্যাথ পড়াচ্ছে হয়তো শুধুমাত্র 300 টাকা বা 400 টাকা বা 1000 টাকা এরকম, তাই না? তো সেখানে কি আমার কোর্স ফিটা একটু বেশি। তো এটা একটু এক্সপ্লেন করা দরকার আসলে। দেখো এখানকার সুবিধা হচ্ছে তুমি আমাদের কি জুমে ক্লাস হবে। তো তুমি চাইলে নিজের মাইক অন করে তুমি কথা বলতে পারবা, ঠিক আছে। এবং আমরা হচ্ছে যে ক্লাস নিব, মোট 3টা স্টেপে ক্লাস নিব। প্রথম স্টেপটা হচ্ছে বেসিক ক্লাস হবে, ঠিক আছে। এবং এই বেসিক ক্লাসে তোমার প্রচুর পরিমাণে সিকিউ সলভ করানো হবে, এমসিকিউ সলভ করানো হবে। সিকিউ কেন সলভ করানো হবে? কারণ আমি প্রিপারেশনটা নিব মূলত হচ্ছে ঢাকা ভার্সিটির জন্য। এবং ঢাকা ভার্সিটির প্রিপারেশন নিলে তোমার আশেপাশে সবগুলো কি কাভার হয়ে যায়। এরপরে ঢাকা ভার্সিটির পরেও আমি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের জন্য আলাদাভাবে ফোকাস দেব। আচ্ছা, জগন্নাথ তো হচ্ছে ইয়ার মধ্যে পড়বে, গুচ্ছের মধ্যে পড়বে। আর সাস্ট বা হচ্ছে যে মনে করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে গুচ্ছ, সেগুলোকে কি বেশ ভালো ফোকাস দিয়ে কি পড়ানো হবে। এটা গেল হচ্ছে বেসিক ক্লাস। এরপরে তোমার যে ক্লাসটা আসবে সেটা হচ্ছে বিভিন্ন বছরের প্রশ্নের সময় সমাধান, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। ওকে, বিগত বছর কি প্রশ্নের সময় সমাধান করানো হবে। এখানেও মূলত হচ্ছে ঢাকা ভার্সিটি, তারপর এই যে যেসব ভার্সিটিগুলোর নাম উল্লেখ করলাম সেগুলোর প্রশ্ন ব্যাংকে কি মূলত কি ফোকাস করে করানো হবে, ঠিক আছে। এরপরে তোমার যে ইয়াটা আসবে সেটা হচ্ছে যে প্র্যাকটিস, ঠিক আছে। এখন প্র্যাকটিসের জন্য মানে প্র্যাকটিস যে এমসিকিউ আমরা সলভ করবো, সেটাও কি আমি আসলে নিজেই করে দিব। মনে করো একটা চ্যাপ্টারে হয়তো বা র্যান্ডমলি 100টা এমসিকিউ কীভাবে হচ্ছে কি তোমাদের সলভ করা উচিত, এভাবে কি আমি মোটামুটি একটা দেখাই দিব। তো এই মোটামুটি হচ্ছে তোমার 3 স্টেপে ক্লাস হবে, বেশ লম্বা সময় ধরে ক্লাস হবে। আমি চেষ্টা করবো ঢাকা ভার্সিটির আগ পর্যন্ত তোমার শর্ট সিলেবাসগুলো কাভার করা, এবং ঢাকা ভার্সিটির পরে গিয়ে তোমার ফুল সিলেবাস কাভার করা। তো বুঝতেই পারছো একটা লম্বা জার্নি, এবং এখানে হচ্ছে তুমি বেশ অনেক সুবিধা পাবা, এবং তুমি সরাসরি আমার সাথে কানেক্ট থাকতে পারবা। তোমার যখন কোনো সমস্যা যদি কোথাও হয় তুমি আমাকে জানাইতে পারবা। ওকে, তো সব মিলে তোমার কোর্স ফিটা একটু বেশি, বাট তোমরা যদি প্রি বুকিং করো তাহলে মোটামুটি একটা কম রেঞ্জে কিন্তু পেয়ে যাচ্ছ, মাত্র 1950 টাকা। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি বলবো যে কি তোমরা প্রি বুকিং করে রাখো। আর প্রি বুকিং করলে তোমার একটা ফর্ম ফিল আপ করতে হবে। সেই ফর্মের লিঙ্ক হচ্ছে কি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। ওকে, ফর্মের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা এখান থেকে কি ফর্মটা ফিল আপ করে ফেলবা। সময় হচ্ছে কত, 26 সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে কি তোমরা 1950 টাকায় কি ভর্তি হতে পারবা। আর একটা নাম্বার তোমাকে বলে রাখি, সেটা হচ্ছে 52। এটা হচ্ছে কি অলরেডি কি প্রি বুকিং করে ফেলছে 52 জন। তো আশা করবো যে তোমরা যারা আমার ক্লাস খুব সহজে বুঝতে পারো, তারা যদি প্রি বুকিং করো তাহলে আশা করা যায় যে ভার্সিটি অ্যাডমিশনটা তোমাদের সাথে খুব ভালো যাবে আমার। ওকে, তো এখন ক্লাস শুরু করি। তো দেখো আমাদের প্রথমে হচ্ছে আছে পীড়ন। তো পীড়নের ব্যাপারটা হচ্ছে যে মনে করো এখানে একটা দণ্ড আছে, এই দণ্ডের পরে তুমি বল প্রয়োগ করলা, সেই বলটা হচ্ছে এক্সটি দ্বারা আমরা এক্সটার্নাল বুঝাইছি। অর্থাৎ তুমি একটা বল প্রয়োগ করলা, তো সেটা হচ্ছে কি আমাদের কি বাহ্যিক বল বা প্রযুক্ত বল। এখন এই জিনিসটার মধ্যে স্থিতিস্থাপকতার জন্য, ঠিক আছে, কিসের জন্য, স্থিতিস্থাপকতার জন্য সে হচ্ছে এই, আমি যখন বল প্রয়োগ করছি সে তার বিপরীত দিকেও কি আরেকটা কি বল প্রয়োগ করবে, ঠিক আছে। সে বলটাকে আমরা কি এফ দ্বারা লিখছি, এবং এটাকে হচ্ছে বলে বিকৃতি প্রতিরোধকারী বল। অর্থাৎ আমি যে বল প্রয়োগ করছি এই বল প্রয়োগের ফলে কিন্তু এটা কি একটু লম্বা হবে, তাই না। আর এই লম্বা হওয়া ঠেকানোর জন্য সে কিন্তু কি বিপরীত দিকে কি একটা বল প্রয়োগ করবে, বা আমার এই বলকে কি একটা বাধা দিবে, সেটাকে আমরা বলছি বিকৃতি প্রতিরোধকারী বল। এবং এই বলটা কেন হয়, এই বলটা হচ্ছে তোমার আসে স্থিতিস্থাপকতার জন্য। ওকে, এবং এখানে যে আমরা যেই ক্ষেত্রফলের উপরে বলটা প্রয়োগ করছি সেই ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে আমরা পীড়ন সমান বলতে পারবো এফ বাই এ। অর্থাৎ
আমার বল বাই ক্ষেত্রফল, বাট বল কোনটা দেখো, আমি কিন্তু ইএক্সটি নেই নাই, আমি কিন্তু ওই উপরে বলটাকে নিয়েছি, ঠিক আছে। অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বিকৃতি প্রতিরোধকারী বল ছিল সেই বলটা ডিভাইডেড বাই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরে হচ্ছে যে কি বলটাকে প্রয়োগ করা হয়েছে সেটা, তাহলে এফ বাই এ। তো এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, তুমি হচ্ছে যে আমাদের ইএফ ইএক্সটি অর্থাৎ এক্সটার্নাল যে ফোর্সটা আর আমাদের বিকৃতি প্রতিরোধকারী বল, এই দুইটা বলই কি আসলে সমান হবে, ঠিক আছে। এর জন্য তোমাকে যদি বলা থাকে যে কোনো বস্তুকে ধরো 20 নিউটন বল প্রয়োগ করা হলো, ঠিক আছে, অর্থাৎ এটাকে বল প্রয়োগ করা হয়েছে, মানে এটা তো হচ্ছে মানে বাহ্যিক বল বা প্রযুক্ত বল, বাট আমরা যখন এফ লিখবো, এফ এর জায়গায় আমি চাইলে কি 20 নিউটনকে আমি বসাইতে পারি, কোনো সমস্যা নাই, কারণ আমাদের বাহ্যিক বল আর বিকৃতি প্রতিরোধকারী বল হচ্ছে সমান। আচ্ছা, আরও দুইটা জিনিস বলে রাখি, তো দেখো এফ বাই এ, এটা দিয়ে কিন্তু আমরা আরেকটা জিনিস শিখছি, সেটা হচ্ছে চাপ। চাপ পি ইজিক্যাল টু হচ্ছে এফ বাই এ, তাই না? বাট এই চাপ আর পীড়ন এই দুইটা জিনিস তাহলে কিন্তু মানে হচ্ছে যে মাত্রা বলো বা একক বলো আসলে একই রকম, ঠিক আছে, নিউটন পার মিটার স্কোয়ার, হ্যাঁ, এটার একক বা মাত্রা দুইটার আর কি, বাট এর দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যদি চাপ বলি, চাপ মানে আসলে এই যে ইএফ ইএক্সটি, ঠিক আছে, চাপ যদি বলি তাহলে সেটা হচ্ছে কি বাহ্যিক বলটা বাই ক্ষেত্রফল, আর পীড়ন মানে হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। বুঝতে পারছো কি, মানে সমান, বাট তাদের মানে বৈশিষ্ট্যে একটু পার্থক্য আছে। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন চাপ প্রয়োগ করব, যখন আমি চাপ দিব, তখন এখানে বিকৃতি হইতেও পারে, নাও হইতে পারে, বাট আমি যখন পীড়ন প্রয়োগ করব তখন কি অবশ্যই কি এখানে বিকৃতি কি থাকবেই। এই দুইটা হচ্ছে কি চাপ আর পীড়নের মধ্যে কি সামান্য পার্থক্য। আচ্ছা, তো এটার আমরা হচ্ছে একক আর মাত্রাতে চলে আসি। তাহলে এই যে এটার একক বুঝতেই পারছো, এই যে বলের একক হচ্ছে নিউটন, আর এটা হচ্ছে ক্ষেত্রফল একক হচ্ছে মিটার স্কোয়ার, তো নিউটন পার মিটার স্কোয়ার। তো এটাকে কি আমরা প্যাসকেল লিখতে পারি, আর মাত্রা হচ্ছে কি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর নিচে হচ্ছে আছে তোমার এ মানে হচ্ছে ক্ষেত্রফল মাত্রা হচ্ছে এল স্কোয়ার, আর এটা কাটা দিলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2 থাকে। এটা হচ্ছে একক আর মাত্রা। আর পীড়ন মানে যেটা বললাম, পীড়ন মানে হচ্ছে কি এফ বাই এ, এফ মানে হচ্ছে কি বিকৃতি প্রতিরোধকারী বল, এবং এটা হচ্ছে কি আমাদের প্রযুক্ত বলের সমান, ঠিক আছে। তুমি এই জিনিসটা জাস্ট জানার জন্য জেনে রাখো, বাট আমরা যখন ম্যাথ করবো সবসময় কি আমরা যে বলটা প্রয়োগ করা হয়েছে আসলে সেই বলটা নিয়ে কাজ করব, তো সেই বলটাকে আমরা এফ ধরে নিব, আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলের পরে কি বলটা প্রয়োগ করা হয়েছে। তো এটা হচ্ছে কি আমাদের পীড়নের ঘটনা। এখন তুমি পীড়নকে চাইলে পি ইজিক্যাল টু এফ বাই এ ভাবে আসলে প্রকাশ করতে পারো, বাট আমরা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পীড়নই লিখবো শুধুমাত্র, ঠিক আছে, অর্থাৎ আমরা এইভাবে লিখবো যে পীড়ন এফ বাই এ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের বিকৃতি। তো পীড়ন যদি কোথাও থাকে তাহলে সেখানে বিকৃতি থাকবেই, এই জিনিসটা মাথায় নিয়ে রাখো। তো বিকৃতি মানে আবার কি একক মাত্রায়, বিকৃতি মানে হচ্ছে একক মাত্রায় পরিবর্তন, ঠিক আছে, একক মাত্রায় পরিবর্তন, মানে কিসের পরিবর্তন, কোন মাত্রার পরিবর্তন, ঠিক আছে। অর্থাৎ এটাকে তুমি যদি দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করো, ঠিক আছে, মাত্রাটা তোমার যদি দৈর্ঘ্য হয় তাহলে একক দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, একক আয়তনের পরিবর্তন হচ্ছে আয়তন বিকৃতি, আর কিন্তন বা মোচর বিকৃতি এটা একটু আলাদা, এটা আমি পরে বোঝাচ্ছি, বাট আগে এই দুইটা জিনিস শিখি। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি আর একটা হচ্ছে আয়তন বিকৃতি। তো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, তো এটা আমরা খুব বেশি ভালো মতো শিখবো। দৈর্ঘ্য বিকৃতি কি, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে একক দৈর্ঘ্যের পরিবর্তন। তো মনে করো যে এখানে যে দণ্ডটা ছিল সেই দণ্ডটার দৈর্ঘ্য তোমার ছিল এল, ঠিক আছে, এই এতটুকু কি তোমার দণ্ড ছিল, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ। এরপর তুমি হচ্ছে বল প্রয়োগ করেছো, আর আমরা জানি যে আমরা যদি বল প্রয়োগ করি তাহলে এটার কি হবে, বিকৃতি হবে, তাই না? বিকৃতি হওয়া মানে কি, এটা আসলে প্রসারণ হওয়া আর কি, ঠিক আছে, প্রসারণ হওয়া, বা তুমি যদি তুমি যদি সংকুচিত করো তাহলে সংকুচিত হওয়া, এটাই আসলে বিকৃতি। তো তুমি মনে করো বল প্রয়োগ করার ফলে এটা ধরো এল পরিমাণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, খুব ভালো মতো বুঝো, এল পরিমাণ কিন্তু বৃদ্ধি পাইছে, হ্যাঁ। কারণ বর্তমান যে দৈর্ঘ্যটা হয়েছে সেই দৈর্ঘ্যটা কিন্তু আমরা বলতে পারবো এল প্রাইম সমান হচ্ছে এল প্লাস স্মল এল। ওকে, এটা কি আমাদের হচ্ছে মানে বৃদ্ধি পাওয়ার পরে যতটুকু দৈর্ঘ্য হয়েছে, আর স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি বা দৈর্ঘ্যের কি পরিবর্তন। ওকে, তাহলে আমরা বলতে পারবো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল, অর্থাৎ যে পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন হয়েছে সেই পরিবর্তন ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। ওকে, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, ক্যাপিটাল এল মানে হচ্ছে আদি দৈর্ঘ্য, আর স্মল এল মানে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন। এখন আমাদের যদি কোথাও শেষ দৈর্ঘ্যটা জানা থাকে, মনে করো এরকম একটা প্রশ্ন দিল যে একটা বস্তু ছিল, সেই বস্তুটার দৈর্ঘ্য ছিল ধরো 2 মিটার, এবং এটাকে বল প্রয়োগ করে এটা দৈর্ঘ্য হয়ে গেছে মনে করো 2.02 মিটার, ঠিক আছে। যদি বলে দৈর্ঘ্য বিকৃতি নির্ণয় করো, তাহলে দেখো এটা হচ্ছে বল প্রয়োগ করার ফলে হচ্ছে কত 2.02 মিটার, আর আগে ছিল হচ্ছে কত 2 মিটার। তাহলে আমরা যখন স্মল এল বের করবো, স্মল এল হবে কত 2.02 মাইনাস 2, মানে হচ্ছে কত 0.02 মিটার, বুঝছো। আর এই যে ক্যাপিটাল এল হচ্ছে কত মিটার, 2 মিটার। তখন এখান থেকে কি দৈর্ঘ্য বিকৃতি বের করতে পারবো স্মল এল বাই ক্যাপিটাল এল দিয়ে।
ওকে, মানে মূল ঘটনা হচ্ছে আমাদের উপরে যেটা নেওয়া লাগবে সেটা কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন নেওয়া লাগবে, আর নিচে হচ্ছে তোমাকে নেওয়া লাগবে আদি দৈর্ঘ্যটা। আচ্ছা, এরপরে কি একইভাবে আসলে আয়তন বিকৃতিও আসে। দৈর্ঘ্য বিকৃতি বুঝলে আয়তন বিকৃতি একদম ইজিলি বুঝতে পারবা। দৈর্ঘ্য বিকৃতি হয় দৈর্ঘ্যে, আয়তন বিকৃতি হয় কি আয়তনে, অর্থাৎ একক আয়তনে আয়তনের পরিবর্তন হচ্ছে আয়তন বিকৃতি। ওকে, তো এরকম মনে একটা বস্তু ছিল, যে বস্তুর আয়তন ছিল কি ক্যাপিটাল ভি, এবং এই বস্তুকে মনে করো চার দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, চার দিক থেকে বল প্রয়োগ করা হয়েছে, এর ফলে আয়তনটা একটু বৃদ্ধি পাইছে, এবং যতটুকু বৃদ্ধি পাইছে সেই বৃদ্ধিটা হচ্ছে স্মল ভি। ওকে, এটা ভালো মতো মাথায় রাখো, এই যে স্মল ভি যেটা, সেটা কিন্তু বৃদ্ধি বা পরিবর্তন। ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু শেষ অবস্থা না, শেষ অবস্থা কিন্তু হবে কত, শেষ অবস্থা হবে স্মল ভি প্লাস কত ক্যাপিটাল ভি, এটা হচ্ছে কি অথবা শেষ অবস্থান বা শেষ আয়তন। হ্যাঁ, বাট স্মল ভি যেটা সেটা কি বৃদ্ধি বা পরিবর্তন, আর এটা হচ্ছে কি আদি আয়তন। ঠিক আছে, আদি আয়তন। ঠিক আছে, তাহলে এই যে আয়তনের পরিবর্তন বা আদি আয়তন যদি নিই, তাহলে কি আমরা আয়তন বিকৃতি পাবো। আর এটা একটু কনফিউজিং অনেকের কাছে মনে হতে পারে, সেটা হচ্ছে কি কৃন্তন বা মোচর বিকৃতি। তো কৃন্তন বা মোচর বিকৃতির ব্যাপারটাও খুবই সুন্দর আসলে। এই এই জিনিসগুলা তোমার হচ্ছে ফ্লুইড মেকানিক্সে বা হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের আরও যে অংশগুলো ছিল, ওই যে তোমার পৃষ্ঠটান, সান্দ্রতা, এখানে এই জিনিসগুলো খুব বেশি কাজে লাগে, বাট আমাদের সিলেবাসে তো ওই জিনিসগুলো নাই। তো এই জিনিসটা যদি একটু বলি, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা, যে মনে করো তোমার এখানে একটা চতুর্ভুজ আকৃতির বস্তু আছে, বা একটা ঘন বস্তু আছে। ওকে, এটা তুমি তোমার বই বা এরকম চিন্তা করতে পারো। এখন তুমি যদি এটাকে এই বরাবর বল প্রয়োগ করো, ঠিক আছে, অর্থাৎ উপরের পৃষ্ঠে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে এটা কি হবে আর এই পৃষ্ঠটা মনে করো এখানে কি যুক্ত অবস্থায় আছে। ওকে, উপরের পৃষ্ঠে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে দেখা যাবে যে এই বস্তুটা তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে সামান্য পরিমাণ এভাবে একটু বাঁকা হয়ে যাবে, তাই না? এভাবে একটু বাঁকা হয়ে যাবে। এটাকে আমরা একটা মোটা বই দিয়ে করলেও কিন্তু আমরা কি একটু বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে তার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে একটু বাঁকা হয়ে যাবে। তো এই যে কোণে বাঁকা হচ্ছে, এই কোণটাকে আমরা বলি কৃন্তন বা মোচর বিকৃতি। তো এই যে এখানে ওইটা দেখানো হয়েছে, যে দেখো আমাদের নীল যেটা ছিল সেটা হচ্ছে আমাদের আদি অবস্থান ছিল, এরপর এখানে কি বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করার ফলে এটা মানে সাদা অবস্থানে চলে গেছে। যে মাঝখানে যে কোণটা তৈরি হচ্ছে সেই কোণটা হচ্ছে কত থিটা। একটা জিনিস বলে রাখি, এখানে যে স্মল ডি হয়, এই স্মল ডি এর পরিমাণ হচ্ছে কি খুবই ছোট হয়, অর্থাৎ যতটুকু সরে যাবে। তো সেক্ষেত্রে তোমরা হচ্ছে এরকম সূত্র অ্যাপ্লাই করতে পারো, যে এই সিজিক্যালটা আর থিটা, তাই না? এই যে আমাদের এরকম একটা বৃত্তাংশের যদি হয়, ঠিক আছে, বৃত্তাংশের জন্য এটা যদি থিটা হয়, এর ব্যাসার্ধ যদি আর হয় এবং এটা যদি এস হয়, তাহলে আমরা জানি যে এই সিজিক্যালটা কত আর থিটা কি লেখা যায়। এখন আমাদের এই ডি আর এই ডি কে প্রায় সমান, কারণ এই স্মল ডি হচ্ছে কি খুবই ছোট। তো সেক্ষেত্রে এটা তুমি একটা ব্যাসার্ধের মতো চিন্তা করতে পারো। তাহলে এই যে স্মল ডি মানে এটাকে এস, ঠিক আছে, এস ইজিক্যালটা আর থিটা। তো এসের জায়গায় কি তুমি ডি বসাও, স্মল ডি ইজিক্যাল কত আর মানে কি ক্যাপিটাল ডি ইন্টু থিটা। বুঝছো, মানে এই সূত্রের সাথে আমরা মিলাইলাম আর কি। এই যে আমাদের এখানে যেটা আছে, এই ত্রিভুজটা যদি আমরা একটু আঁকাই, দেখো এই ত্রিভুজটা যদি আমরা এইভাবে আঁকাই, এইরকম একটা ত্রিভুজ, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমাদের স্মল ডি, আর এটা কি ক্যাপিটাল ডি, আর এই যে এটা কি আমাদের থিটা, আর এটাকে কি আমরা ক্যাপিটাল ডি বলতে পারবো বা প্রায় ব্যাসার্ধ বলতে পারবো। তাহলে এই যে এটা কি আমাদের এস, ঠিক আছে, আর এই যে আর মানে কি আমাদের ডি, আর থিটা মানে তো থিটাই, তাহলে আমরা বলতে পারবো যে ডি মানে হচ্ছে থিটা ইন্টু কি ক্যাপিটাল ডি। থিটাই যেগুলো তুমি কি পাবা, ক্যাপিটাল ডি বাই স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এভাবে লিখতে পারো, অথবা তুমি ট্যান থিটা দিয়েও চিন্তা করতে পারো। ঠিক আছে, ট্যান থিটা মানে কিন্তু লম্ব বাই ভূমি, তাই না? তো সেক্ষেত্রে আবার থিটা আর তোমার ট্যান থিটার মান প্রায় সমান আসবে, যদি থিটা মান খুবই ছোট হয়। তো এখানে থিটা মান আসলেও খুবই ছোট হয়। তো এটাকে কি আমরা কৃন্তন বা মোচর বিকৃতি বলি। ঠিক আছে, তো এটা মাথায় রেখো, কৃন্তন বা মোচর বিকৃতি, থিটা ইজ ইকাল টু কি স্মল ডি বাই ক্যাপিটাল ডি। বাট স্মল ডি দ্বারা আমরা কি বুঝবো, আমরা বুঝবো যে একটা পৃষ্ঠ থেকে আরেকটা পৃষ্ঠ যতটুকু সরে গেছে, ঠিক আছে, এই যে নিচের পৃষ্ঠ থেকে উপর পৃষ্ঠকে যতটুকু সরে গেছে এটা, আর ডি হচ্ছে এদের মানে মধ্যবর্তী দূরত্ব বলতে পারো, বা হচ্ছে যে মানে এই প্রস্থটুকু বলতে পারো আর কি। ওকে, তো এই জিনিসগুলো কি একটু মাথায় রাখা লাগবে। তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, এটা নিয়ে আমাদের প্রচুর পড়াশোনা আছে, বা ম্যাথ আসলে আসলে এখান থেকেই আসে। তো এই জিনিসটা ভালো মতো বুঝতেই হবে আর কি। আচ্ছা, এবার হচ্ছে হুকের সূত্র। তো হুকের সূত্র বলে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ওকে, অর্থাৎ পীড়ন সমানুপাতিক বিকৃতি, অর্থাৎ তুমি যে পরিমাণ বিকৃতি ঘটাবা তোমার সেই পরিমাণ হচ্ছে পীড়ন সৃষ্টি হবে। আরেকটা জিনিস বলে রাখি, পীড়নটাই কিন্তু সৃষ্টি হয় আমরা যখন বল প্রয়োগ করছি। ঠিক আছে, এই যে এখানে মনে করো একটা বস্তুকে, এই বস্তুকে আমরা যখন বল প্রয়োগ করছি, এই বলের ফলে যখন বিকৃতি হচ্ছে, এই বিকৃতিকে মানে রোধ করার জন্যই কিন্তু কি আমাদের পীড়নটা সৃষ্টি হচ্ছে, তাই না? কারণ আমরা যখন যে পরিমাণ বল প্রয়োগ করছি, সেই বল বাই ক্ষেত্রফলকে কিন্তু আমরা পীড়ন বলছি না, আমরা পীড়ন যেটা বলছি সেটা হচ্ছে আমাদের বিকৃতি প্রতিরোধকারী বল বাই ক্ষেত্রফল। তো
তো এটাই দেখো স্বাভাবিক। তো তুমি যত বেশি বিকৃতি এখানে ঘটাতে চাইবে, এখানে কি তত বেশি বিকৃতি প্রতিরোধকারী বল সৃষ্টি হবে, আর যত বেশি বিকৃতি প্রতিরোধকারী বল সৃষ্টি হবে তত বেশি পীড়ন সৃষ্টি হবে। তাই মূলত পীড়নটা কিন্তু সৃষ্টি হয় বিকৃতির জন্য, এর জন্য তুমি যখন বিকৃতি বাড়বা তখন কি পীড়ন বাড়বে, এর জন্য কথাটি এভাবে বলা হয়েছে যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। বাট আমি একসময় গিয়ে মনে করতাম যে এই মানে কথাটা উনি আসলে উল্টাভাবে বলছে। এখানে আসলে বলা উচিত ছিল বিকৃতি হচ্ছে পীড়নের সমানুপাতিক, কারণ আমি যত বেশি বল দিব তত বেশি বিকৃতি হবে, তাই না? তার বিকৃতিটাই কি পীড়নের সমানুপাতিক, বিকৃতি নির্ভর করছে পীড়নের উপরে। বাট আসল ব্যাপারটা কিন্তু আসলেই উনি ঠিক বলছে, আমি কিন্তু উল্টা বুঝতাম। কারণ পীড়ন মানে যেটা বললাম সেটা হচ্ছে কি বাহ্যিক বল বা ক্ষেত্রফল না, পীড়ন মানে হচ্ছে বিকৃতি প্রতিরোধকারী বল বা ক্ষেত্রফল। যত বেশি বিকৃতি হবে তত বেশি এই বলটা সৃষ্টি হবে, আর এই বল যদি সৃষ্টি হয় বেশি তাহলে কি পীড়নটা বাড়বে। তাহলে এই বলটা সৃষ্টি হওয়া না হওয়া কিন্তু নির্ভর করছে বিকৃতির উপরে। তুমি বল প্রয়োগ করলা বাট মনে করো হচ্ছে সেখানে কোনো বিকৃতি নাই, তখন কিন্তু পীড়নও কিন্তু জিরো হবে। ঠিক আছে, এটা কিভাবে জিরো হবে এটা আমরা একটু পরে হয়তো বুঝতে পারবো, যে এই যে এখান থেকে বুঝতে পারবো আর কি, একটু আর কি। দেখো এখানে বলছিলাম কি পীড়ন বিকৃতি সমানুপাতিক, তাহলে পীড়নকে তুমি যদি পাশে ভাগ করে দাও তাহলে পীড়ন বাই বিকৃতি সমান কি একটা ধ্রুবক পাবা। ঠিক আছে, সেই ধ্রুবককে আমরা কি বলছি স্থিতিস্থাপক কি গুণাঙ্ক। ওকে, এখন মনে করো তাহলে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে পীড়ন, এই যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি ফিজিক্যালটা এটা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবো, ধরে নাও সেটা হচ্ছে কে। ওকে, তাহলে পীড়ন সমান কি পাবা, তুমি পীড়ন সমান পাবা হচ্ছে কে ইন্টু বিকৃতি। ওকে, তাহলে কোথাও যদি বিকৃতি যদি জিরো হয়ে যায় তাহলে সেখানে কি পীড়নও কিন্তু জিরো হয়ে যাবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? তার জন্য এটাও কিন্তু পীড়ন আর চাপের মধ্যে একটা মানে পার্থক্য, যে পীড়ন হইতে হলে অবশ্যই বিকৃতি থাকা লাগবে, বাট চাপ যদি হয় তাহলে কি সেখানে বিকৃতি থাকে কি জরুরি না। আচ্ছা, তো আমরা মূল জিনিসে ফিরে আসি। তাহলে আমাদের পীড়ন বাই বিকৃতি, সেই পীড়ন বাই বিকৃতিকে আমরা কি বললাম, একটা ধ্রুবক সংখ্যা, এবং এই ধ্রুবকটাকে বলে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। এখন দেখো আমরা পীড়ন তো শিখছি এফ বাই এ, বাট বিকৃতি তো আমরা শিখছি তিন ধরনের। ঠিক আছে, একটা শিখছে দৈর্ঘ্য বিকৃতি, একটা আয়তন বিকৃতি, আর একটা হচ্ছে কৃন্তন বা মোচড় বিকৃতি। এই তিন ধরনের বিকৃতির জন্য আমাদের তিন ধরনের গুণাঙ্ক পাবো। তার মধ্যে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে আমরা পাবো ইয়ংয়ের গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক আমরা কখন পাবো, যখন আমরা বিকৃতি হিসেবে কি দৈর্ঘ্য বিকৃতিকে নিব, তখন যেটা পাবো সেটা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক। এটা একটু ভালো মতো বুঝে নেই, এটাই আমাদের সবথেকে বেশি লাগবে। তো ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই সমান কি লিখতে পারবো, পীড়ন বাই বিকৃতি, তাহলে পীড়ন লিখতে পারবো এফ বাই এ। ওকে, আর বিকৃতি কি স্মল এল বাই ক্যাপিটাল এল, যেটা এর আগে শিখছি। তো এটা জাস্ট গুণ ভাগ করে দিলে এরকম পাবা যে এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই কত এ স্মল এল। ওকে, তার মানে এফ মানে হচ্ছে কি যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে, কারণ যে পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটাই কি প্রতিরোধকারী বল হিসেবে কাজ করবে। আর এল মানে হচ্ছে কি আদি দৈর্ঘ্য, এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, যে ক্ষেত্রফলে বল প্রয়োগ করা হচ্ছে, আর স্মল এল মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, তাই না? এই যে আমরা এই চিত্রের মাধ্যমে কি পুরো জিনিসটা কি বুঝতে পারি, এখানে মনে করো কি সামান্য পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে স্মল এল, আর এটা কি আমাদের ক্যাপিটাল এল। ওকে, আচ্ছা, এখন অনেক সময় দেখা যায় যে আমাদের মনে করো এখানে একটা তার দিবে, এখানে একটা তার দিবে, এই তারের সাথে বলবে তোমাকে একটা ভর ঝুলাই দেওয়া হয়েছে, এই ভরটা মনে করো 5 কেজি। ওকে, অর্থাৎ এখানে এক্সট্রা ভাবে কোনো বল প্রয়োগ না করে একটা ভর ঝুলাই দিয়ে হয়েছে, ভরের মান হচ্ছে 5 কেজি। তো একটা জিনিসের ভর যদি 5 কেজি হয় তাহলে সেটাকে একটা ওজন আছে না, ওজন কত হবে এমজি, তাহলে সেই ওজনটা মানে এমজি কি নিচের দিকে কাজ করছে, তো এই যে এমজির জন্যই কিন্তু এটা কি আবার মানে একটা কি বাহ্যিক বল ফিল করবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা এফ সমান কি লিখতে পারবো, এমজি লিখতে পারবো। আবার এ দেখো এটা এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ঠিক আছে, খুব ভালো মতো বুঝে, এটা যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এটা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা ক্ষেত্রফল এ সমান কিন্তু লিখতে পারবো কত, পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই যে এই সমান কি লিখছে, পাই আর স্কোয়ার ইন্টু কি স্মল এল। এই জিনিসগুলো একটু জানা লাগবে জাস্ট। বাট মূল কথা হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই মান হচ্ছে কি পীড়ন বাই বিকৃতি, বাট বিকৃতিটা কি দৈর্ঘ্য বিকৃতি, ইজিক্যাল টু এফ বাই ইজিক্যাল টু স্মল এল বাই ক্যাপিটাল এল সমান কত এফ এল বাই এ স্মল এল। ঠিক আছে, এতদূর পর্যন্ত জানলে যথেষ্ট, এটাকে আমরা মানে পরে আমরা বের করে নিতে পারি, আসলে সমস্যা নেই। এরপর আমাদের আরও দুইটা গুণাঙ্ক আছে, এই দুইটা গুণাঙ্ক আমাদের জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, এমসিকিউ তো আসতেই পারে সবগুলো, বাট সিকিউর জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, বাট শেখা তো লাগবেই। তো ইয়ংয়ের গুণাঙ্ক বললাম যখন বিকৃতি হিসেবে দৈর্ঘ্য বিকৃতি নিব, আয়তন গুণাঙ্ক পাবো যখন বিকৃতি হিসেবে আমরা হচ্ছে আয়তন বিকৃতিকে নিব। তাহলে আয়তন বিকৃতি যদি নিই তাহলে আয়তন গুণাঙ্ক সমান কি পীড়ন বাই আয়তন বিকৃতি। তো পীড়ন আগের মতো এফ বাই এ, আর আয়তন বিকৃতি কি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, যেটা শিখছিলাম। এখন এখানে একটা ঘটনা হচ্ছে, এখানে আবার এফ বাই এ কে তোমার চাপ লেখা হয়। ঠিক আছে, এখানে কিন্তু দেখো এফ বাই এ কে আমরা চাপ লিখি নাই, বাট এখানে এফ বাই এ কি চাপ লেখা হয়, এটার একটা কারণ আছে। এর কারণটা হচ্ছে দেখো আমরা যখন আয়তন বিকৃতিটা ঘটাই, ঠিক আছে, মনে করি এরকম একটা গোলাকার বস্তু, ওকে, বা মনে করো অন্য অন্য আকৃতির বস্তু হইতে পারে, গোলাকারে যে হইতে হবে এটার কোনো মানে নাই। তোমার যদি আয়তন বিকৃতি ঘটাইতে চাও তাহলে তোমাকে চারদিকে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। ঠিক আছে,
কেন সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে? কারণ তুমি যদি কোথাও বেশি বল প্রয়োগ করো তাহলে এটা কিন্তু ওই দিকে সরে যাবে, তাই না? এটা হচ্ছে তখন বিকৃতি না হয়ে এটা কি হবে, সরণ ঘটবে বা ডিসপ্লেসমেন্ট করবে। তো তোমাকে কি চারদিকে সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। চারদিকে যে তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করছো এর মানে মানে বিপরীতে, তাই না? এটার কি বাধা হিসেবে কি তোমাকে এটার ভিতর থেকেও তোমাকে চারদিকে কি সমান বল মানে সমান বল প্রয়োগ করবে। আর এই জিনিসটা মূলত আসলে কি চাপের ধর্ম। চাপ কি করে, সব দিকে কি সমান পরিমাণ বল প্রয়োগ করে। ওই যে তো যেটা বলছিলাম যে এই যে মানে আয়তন গুণাঙ্কের জন্য তুমি হচ্ছে এ বাই একে কি তুমি আসলে চাপ বা লিখতে পারবা, ঠিক আছে? পীড়নকে তুমি চাপ লিখতে পারবা, ইয়ংয়ের গুণাঙ্কের জন্য তুমি পীড়নকে চাপ লিখতে পারবা, সমস্যা নাই। বাট ওই যে যেটা বলছিলাম এটা কি সাধারণত লেখা হয় না, বাট এখানে কি সাধারণত কি চাপ দিয়েই লেখা হয়। এখানে তোমার হচ্ছে তোমার আলাদাভাবে পীড়ন বা মানে তোমার হচ্ছে বল আর ক্ষেত্রফল কোনোটাই দেওয়া থাকবে না, সরাসরি চাপ দেওয়া থাকে। তো চাপ সমানই তুমি কি আসলে পীড়ন কি বসাইতে পারবা। আরেকটা বিকৃতি আছে, সেটা হচ্ছে এটাকে বলে দৃঢ়তার গুণাঙ্ক, ঠিক আছে? দৃঢ়তার গুণাঙ্ক কখন পাবো, যখন এই যে বিকৃতি হিসেবে কি আমরা কিন্দন বিকৃতিকে নিব। তাহলে পীড়ন হচ্ছে এফ বাই এ, আর কিন্দন বিকৃতি যেটা থিটা পড়ছিলাম, থিটা সমান তো আরো অনেক কিছু লেখা যায়, যেটা তো মানে আমরা এর আগে দেখছি। তো অত কিছু ডিসকাস না করি, তো এই হচ্ছে কি আমাদের মোটামুটি কি হুকের সূত্র। তো হুকের সূত্র থেকে বা হচ্ছে যে ইয়ংয়ের গুণাঙ্ক সূত্রটাই কি আমাদের খুব বেশি লাগবে, যে ওয়াই ইজিক্যাল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। আর কখনো কখনো এটাও লাগে যে সরাসরি মানে যেটা মূল সূত্র যে পীড়ন বাই বিকৃতি, হ্যাঁ, যে এফ বাই এ ইজিক্যাল টু কত স্মল এল বাই ক্যাপিটাল এল, এটাও অনেক সময় কি বেশ কাজে লাগে। তো এই জিনিসগুলোকে আমাদের জানা লাগবে। আমাদের আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে পয়জনীয় অনুপাত। আরেকটা না, মোটা আসলে দুইটা টপিক আছে, একটা হচ্ছে পয়জনীয় অনুপাত, আর এরপরে আমরা শিখবো যে দৈর্ঘ্য প্রসারণে কৃত কাজ, ঠিক আছে? তো এই দুইটা টপিক পড়লে মোটামুটি এই চ্যাপ্টার আপাতত কভার হয়ে যাবে, কারণ আমরা জানি যে এই চ্যাপ্টারটা পুরাটা তো আমাদের সিলেবাসে নাই, আমাদের সিলেবাসে আছে আংশিক। তো আংশিক যতটুকু আছে ততটুকু পর্যন্ত আসলে করাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সেকেন্ড লাস্ট টপিক, এটা কি পয়জনীয় অনুপাত। তো পয়জনীয় অনুপাতে কি বলে, পয়জনীয় অনুপাত বলে হচ্ছে তোমার দেখো একটা জিনিসকে যখন আমি বল প্রয়োগ করবো, ঠিক আছে? তো এটা তো আমরা বুঝলাম যে ভাই বল প্রয়োগ করলাম, এটা মানে দৈর্ঘ্য বিকৃতি হইলো বা দৈর্ঘ্য বৃদ্ধি পাইলো। বাট দৈর্ঘ্য বরাবর যদি সে বৃদ্ধি পায়, তাকে কিন্তু প্রস্থ বরাবর কিন্তু কমে যাইতে হবে, ঠিক আছে? কারণ একটা জিনিস তুমি যদি এভাবে যদি বৃদ্ধি মনে করো বল প্রয়োগ করছো, ঠিক আছে, বল প্রয়োগ করছো, এটা যদি লম্বা হয় তাহলে এটা কি প্রস্থে কমে যাবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? তো এখানে যে প্রস্থে কমে গেল, তো আমরা এই যে প্রস্থে যে কমে যাচ্ছে সেটাকে আমরা পার্শ্ব বিকৃতি, আর যেটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা দৈর্ঘ্য বিকৃতি। এই দুটো অনুপাত যদি আমরা করি তাহলে কি আমরা পাবো পয়জনের অনুপাত। ওকে, তা পয়জনের অনুপাত হচ্ছে কি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। খুব ভালো মতো বুঝো, এটা কিন্তু বিকৃতি, এটা কিন্তু পরিবর্তন না। তাহলে দেখো যে আমাদের মনে করো পাশে এই টোটাল জিনিসটা ছিল ক্যাপিটাল ডি মানে এটার ব্যাস, ঠিক আছে? এটা ব্যাস কিভাবে, এটা তো আর কোনো গোলক না যে এটা ব্যাস পাচ্ছি, তাই না? বাট উত্তর হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে একটা বৃত্তাকার আকৃতি বস্তু, অর্থাৎ এটা যে প্রস্থচ্ছেদ, সেই প্রস্থচ্ছেদটা হচ্ছে কি বৃত্তাকার। ওকে, অর্থাৎ তুমি এটাকে একটা দণ্ডের মতো চিন্তা করতে পারো, হ্যাঁ, এই যে এরকম একটা দণ্ড। ওকে, তাহলে এই যে এরকম একটা দণ্ড, এই যে এখানে কি লাগানো অবস্থায় আছে, বুঝতে পারছো? তাহলে এটার যে ব্যাস, এই ব্যাস হচ্ছে কি আমাদের পুরাটা, এই পুরা অংশটাই কি তার ব্যাস। তাহলে এই মনে করো এটা ব্যাস ছিল কত, ক্যাপিটাল ডি, বাট এটা মনে করো আমি যখন বল প্রয়োগ করছি তখন এরকম চিকোন হয়ে গেছে, ঠিক আছে? এই চিকোন হয়ে গেছে, তখন এটা অনেক চেঞ্জ হয়েছে, তাই না? চেঞ্জ হওয়ার পরে যেটা হচ্ছে সেটা মনে করো ডি প্রাইম। খুব ভালো মতো বুঝো, চেঞ্জ হওয়ার পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কত, ডি প্রাইম। তাহলে কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে আমি বলতে পারবো পরিবর্তন যতটুকু, ঠিক আছে? আমি বলবো হচ্ছে পরিবর্তন, এখানে লিখি পরিবর্তন, পরিবর্তন হচ্ছে স্মল ডি, ঠিক আছে? আর আদি যেটা ছিল, আদি হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে আমরা পার্শ্ব বিকৃতি বলতে পারবো স্মল ডি বাই ক্যাপিটাল ডি। আশা করি বুঝতে পারছো, আমরা যখন মানে বিকৃতি নিই, বিকৃতি কিন্তু সবসময় কি হয়, পরিবর্তন ভাগ আদি, ঠিক আছে? তাহলে এখানে পরিবর্তন হয়ে কত হয়েছে সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে কি পরিবর্তনটুকু কত। তাহলে পরিবর্তন হচ্ছে স্মল ডি, আর আদিটা হচ্ছে ক্যাপিটাল ডি। তাহলে পার্শ্ব বিকৃতি আমরা বলতে পারবো স্মল ডি বাই ক্যাপিটাল ডি। পার্শ্ব কেন এটা, কারণ এটা মানে পাশের দিকে আছে, তাই না? আর দৈর্ঘ্য বিকৃতি মানে কি দৈর্ঘ্য বরাবর যেটা আছে। ওকে, তা দৈর্ঘ্য বরাবর বিকৃতির জন্য দেখো এই যে এটাও কি আমাদের ছিল স্মল ক্যাপিটাল এল ছিল, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আদি দৈর্ঘ্য। আর এই যে এখানে এত পরিমাণ বৃদ্ধি পাইছে, এটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে যে এই দৈর্ঘ্যটা হচ্ছে কত আমার স্মল এল। তাহলে দৈর্ঘ্য বিকৃতি যেটা সেটা কত, স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না? তাহলে এখানে সিগমা সমান পাবো পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে কি দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি এই যে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটা পার্শ্ব কেন বলছে, কারণ এটা পাশে আছে, তাই না? এটা প্রস্থ বরাবর আছে, এই যে এটা কি প্রস্থ বরাবর আছে, এর জন্য পার্শ্ব। আর যেটা দৈর্ঘ্য বরাবর আছে সেটা তো দৈর্ঘ্যই। এই জিনিসটা জাস্ট এখানে বসাই দিলেই তো হয়ে যায়। তো এই যে দেখো আমাদের এখানে কি সিগমা সমান পাবো মাইনাসে চিন্তা পরে করো, ঠিক আছে? এই যে ডেল ডি বাই ক্যাপিটাল ডি, অর্থাৎ এটাকে আমরা আসলে ডেল ডি দ্বারা প্রকাশ করছি পরে গিয়ে।
আচ্ছা, সূত্রের মধ্যে এটা ডেল ডি আর কি, পরিবর্তনকে আমরা ডেল ডি দ্বারা প্রকাশ করছি বাই ক্যাপিটাল ডি, আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে কত স্মল এল বাই কত ক্যাপিটাল এল। ওকে, এখন তোমার যদি কোথাও এই যে এখানে দেখো এটা কিন্তু ডি যেটা ছিল সেটা কিন্তু ব্যাস ছিল, ভালো মতো দেখো ডি যেটা ছিল সেটা কিন্তু ব্যাস ছিল, তাই না? এই যে পুরো জিনিসটাকে কি আমরা ডি চিন্তা করছিলাম, ডি মানে হচ্ছে ব্যাস, আর এখানে যে ডেল ডি যেটা সেটা কিন্তু হচ্ছে ব্যাসের পরিবর্তন। বাট আমরা যদি ব্যাসকে যদি ব্যাসার্ধে কনভার্ট করতে চাই তাহলে ধরো ডেল ডি বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে? এটা কি ব্যাসের পরিবর্তন, ব্যাসের পরিবর্তন হবে কত 2 ইন্টু ব্যাসার্ধের পরিবর্তন। ওকে, আবার এটা কি ব্যাস, ব্যাসকে আমরা কিন্তু 2 ইন্টু কি ব্যাসার্ধ লিখতে পারি, আলটিমেটলি কিন্তু এই টু কাটা যায়, তাহলে তোমার কি ডেল আর বাই কত আর থাকে। তো এই জিনিসটাকে আমরা জাস্ট এখানে লিখছি যে এটা হচ্ছে ডেল ডি বাই ক্যাপিটাল ডিকে যে ডেল আর বাই স্মল আর লিখছি, অর্থাৎ এটা কিন্তু আসলে ব্যাস আর এগুলা কিন্তু হচ্ছে কি ব্যাসার্ধ দিয়ে। মানে আমরা চাইলে এই সূত্রকে পার্শ্ব বিকৃতি বরাবর ব্যাস না নিয়ে ব্যাসার্ধ বসরে নিতে পারি, এবং এটাই সম্ভবত আমরা খুব বেশি ইউজ করব। ওকে, তো এটা এটা একটু মাথায় রাখো, এটা কেন কীভাবে হইলো, এই যে পার্শ্ব বিকৃতি তো বুঝছো ডেল ডি বাই ক্যাপিটাল ডি যেটা, আর এটা যদি তোমার ব্যাস যদি ডেল ডি হয় তাই ব্যাসার্ধ কত হবে 2 ইন্টু ডেল আর, ব্যাস কি হয়, ব্যাস হচ্ছে ব্যাসার্ধ থেকে ডাবল, তাই না? তো ওই যে জাস্ট আমরা ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে তো আমরা ব্যাস পাই। তো এই যে জাস্ট এখানে কি একটু কনভার্ট করছে আর কি, কনভার্ট এগুলো খুব ইজিলি বুঝতে পারবা। এখন আসে যে এখানে যে একটা মাইনাস আছে, এই মাইনাসের কথাই, এই মাইনাসটা গুরুত্বপূর্ণ একটা মাইনাস চিহ্ন, ঠিক আছে? অর্থাৎ এটা তোমার ইচ্ছাভাবে দিলেও হবে না দিলেও হবে, ব্যাপারটা এরকম না, তোমাকে এই মাইনাসটা সূত্রের মধ্যে দিতেই হবে, ঠিক আছে? এটা তুমি মাস্ট, এটা লিখে রাখো যে এটা হচ্ছে কি তোমাকে দিতেই হবে। এবং এই মাইনাসটা দ্বারা আসলে কি বোঝাই, তোমার ব্যাপারটা দেখো, এখানে যখন আমার দৈর্ঘ্য বরাবর সে বৃদ্ধি পাচ্ছে, এটা কিন্তু খুবই স্বাভাবিক যে প্রস্থ বরাবর বা পার্শ্ব বরাবর সে কিন্তু হ্রাস পাবে। এই মাইনাসটা দ্বারা আসলে এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে তোমার একদিক বরাবর যদি বৃদ্ধি পাই আর এক দিক বরাবর কি পাবে, হ্রাস পাবে, ঠিক আছে? তো এর জন্য কি তোমাকে মাইনাসটা দিতে হবে। এখন বিষয় হচ্ছে যে এই এতটুকু বোঝার জন্য কি আমাকে মাইনাস দিতেই হবে? উত্তর হচ্ছে হ্যাঁ, দিতেই হবে। এবং এক্ষেত্রে আরও কিছু কথা তোমাকে বলে রাখি, তাহলে ব্যাপারগুলো আরেকটু ইজি হবে। ধরো তোমার যদি প্রশ্ন এরকম থাকে যে সাপোজ বললো যে একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে তার দৈর্ঘ্য মনে করো 10% বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এটা বললো কত 10% বৃদ্ধি পাই, আর তোমার ব্যাস বা ব্যাসার্ধ যাই বলুক না কেন, ধরো ব্যাসার্ধই বললো আর কি, যে ব্যাসার্ধ 7% হ্রাস পাই, ব্যাসার্ধ 7% কত হ্রাস পাইছে। এখন বলো সিগমার মান বের করো। ওকে, তাহলে দেখো আমরা ম্যাথটা যেভাবে করবো সেটা একটু মানে বলি, যে আমরা সিগমা সমান কি লিখবো, সিগমা সমান লিখবো মাইনাস এই যে হচ্ছে যে এখানে আমরা ব্যাসার্ধ বলে দিছে না, তার ব্যাসার্ধ হচ্ছে কত ডেল আর বাই ক্যাপিটাল আর, আর নিচে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। এখানে ডেল এল লিখলে আসলে হয়তো, ডেল এল না লিখে আমরা স্মল এল লিখছি, কারণ কি আমরা যখন ইয়ংয়ের গুণাঙ্কগুলো পড়ছি না বা বিকৃতি পড়ছি আর আগে, তখন কিন্তু স্মল এল দ্বারা আমরা আসলে ইয়াই শিখছি, তাই না? যে দৈর্ঘ্যের পরিবর্তনই শিখছি, এর জন্য এখানে আমরা ডেল এল না লিখে স্মল এল লিখছি। হ্যাঁ, এগুলো জাস্ট কনফিউজিং হওয়া যাবে না, ঠিক আছে? এখন দেখো আমাদের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা দেওয়া আছে সেটা হচ্ছে 10%, তার মানে আমাদের ডেল এল বাই ক্যাপিটাল এল এটার মানে দিয়েছে আমাদের কত 10%, ঠিক আছে? এখন 10%কে তুমি হচ্ছে ইয়াতে প্রকাশ করে নিবা, দশমিকে প্রকাশ করে নিবা, তাহলে এটা হবে তোমার 10/100। আর ব্যাসার্ধের যে পরিবর্তন দেওয়া আছে অর্থাৎ ডেল আর বাই ক্যাপিটাল আর, এটা দেওয়া আছে তোমার 7%, 7% মানে হচ্ছে কত 7/100। এই পর্যন্ত তো ঠিক আছে, বাট এখানে একটা সমস্যা আছে। এখানে তুমি যদি যে বৃদ্ধিকে তুমি যদি পজিটিভ লিখো তাহলে হ্রাসকে কি তোমাকে অবশ্যই কি লিখতে হবে, নেগেটিভ লিখতে হবে। যেমন ডেল আর বাই ক্যাপিটাল আর এটাকে তোমার কি সামনেটা কি মাইনাস সাইন সহ লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার কোথাও বলা থাকবে না যে ভাই এখানে মাইনাস তুমি দাও, বাট এটা তোমাকে দিতে হবে, কারণ এখানে বলে দিছে যে এটা কি হয়েছে, হ্রাস পাইছে। তাহলে তুমি যখন এখানে মানে ডেল আর বাই ক্যাপিটাল আর লিখবে তখন কি এখানে অবশ্যই কি মাইনাস সহ তোমাকে কি এটা বসাইতে হবে। এরপরে তুমি এখানে মাইনাস তো থাকবেই, এই যে ডেল আর বাই ক্যাপিটাল আর এই সূত্রের মধ্যে তুমি মাইনাস সহ বসাবা, এবং সেটা হবে কত মাইনাস 7/100। আর এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল এটা কত 10/100, ঠিক আছে? এরপর 100 কাটা গেলে এটা হচ্ছে তোমার 0.7 থাকে, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, ঠিক আছে? এটা থেকে কত তোমার 0.7। এভাবে তোমাকে কি মানটা বের করতে হবে, ঠিক আছে? অর্থাৎ কোথাও যদি হ্রাস বলাই থাকে না তাহলে তুমি কি ওইটা মান মাইনাস সহ লিখবা, ওইটা মান শুধু লিখে দিয়ে আসবা না যে 7/100, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ম্যাথটা। ওকে, আর একটা জিনিস বলি, এখন মনে করো কোথাও তোমার সিগমার মান দিয়ে আছে, সিগমার মান দিয়ে আছে ধরো 0.2। ওকে, আর তোমার বললো যে 10% বৃদ্ধি পাইছে দৈর্ঘ্য, একদম আগের মতোই দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাইছে। এখন তোমার বললো যে ধরো ব্যাসার্ধ কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে, ঠিক আছে? মানে ব্যাসার্ধের হিসাবটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তুমি একইভাবেই করবা, তুমি করবা যে সিগমা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডেল আর বাই ক্যাপিটাল আর, আর নিচে হচ্ছে ডেল এল বাই ক্যাপিটাল এল।
ডেল এল না আর কি, স্মল এল বাই ক্যাপিটাল এলই তো হবে। ঠিক আছে, এখন আমাকে এই পুরো জিনিসটা মানে তো বের করতে হবে না, আমরা ডেল আর বাই ক্যাপিটাল আর লিখবো, এটার পাশে এসে জাস্ট গুণ হয়ে যাবে, তাহলে সিগমা ইন্টু এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল, আর একটা সামনে মাইনাস ছিল, এই মাইনাসটা কোনো পাশে পার করে দিলাম, তো সামনে একটা মাইনাস আছে, তো মাইনাস এই যে সিগমার মান বসবা 0.2, আর এই যে এটার মান হচ্ছে তোমার 10% মান হচ্ছে 0.1, তো আলটিমেটলি তুমি এটা পাবো -0.02 পাবা। ওকে, এরপর তুমি লিখবা এই যে মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে, হ্রাস বোঝাচ্ছে। এখন এটা তুমি পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে পার্সেন্টেজ প্রকাশ করলে তুমি এটা পাবা হচ্ছে -2%, বুঝলা? তার মানে তুমি বুঝবা যে এখানে 2%টা হচ্ছে কি আমার বিকৃতি, বাট মাইনাসটা দ্বারা কি বোঝাচ্ছে, ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে। তাহলে এখানে বলবো যে ব্যাসার্ধ কি 2% হ্রাস পাচ্ছে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি এই মাইনাসটা না দিই তাহলে আমার কি সমস্যা, ঠিক আছে? সমস্যাটা হচ্ছে ধরো এই ম্যাথের জন্যই যদি আমাদের আর এর মান যদি বলা থাকতো যে আর এর মান হচ্ছে 5 মিলিমিটার, ঠিক আছে, এখন তোমাকে বললো যে শেষ ব্যাসার্ধ কত নির্ণয় করো, ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধ তো তুমি 2% হ্রাস পাইছে, এটা তুমি বুঝলা, এখন শেষ ব্যাসার্ধটা তোমাকে নির্ণয় করতে বলছে। এখন তোমার গিয়ে তুমি যদি মাইনাসটা না দিতে তাহলে তোমার সমস্যা হইতো কীরকম, এখন তোমার আর এর মান 2% জানো, এখন আর প্রাইম তুমি বের করবা, ঠিক আছে, এখন আর প্রাইমের সাথে মানে আর এর সাথে তুমি কি এটা কি যোগ দিবা নাকি বিয়োগ দিবা, এটা তুমি কিভাবে বুঝবা, তাই না? এই বিয়োগ, এটা এটা বিয়োগ দিবা কখন, যদি হ্রাস পায় তাহলে বিয়োগ দিবা, আর যোগ দিবা কখন, যদি বৃদ্ধি পাই। তাহলে এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটা তোমাকে ইন্ডিকেট করে দিবে যে এটা কি হ্রাস পাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তুমি যদি মাইনাস পাও, ঠিক আছে, তার মানে কি এখানে তুমি মাইনাস দিবা, আর তুমি যদি এটা যদি প্লাস পাও তাহলে তুমি এখানে প্লাস দিবা। এখন উত্তর হচ্ছে এটা কি প্লাস পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে যদি দৈর্ঘ্য হ্রাস পাই তখন তো এটা তুমি দৈর্ঘ্যের সামনে মাইনাস দিতা, তোমার আলটিমেটলি পুরো জিনিসটা আমার প্লাস পাইতাম, তখন এটা কি মানে দৈর্ঘ্য বরাবর হ্রাস পাচ্ছে মানে কি ব্যাসার্ধ বরাবর তুমি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা কি ম্যাথগুলো কি করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, এখানে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা অবশ্যই দিবা। আর যদি তোমার কোথাও প্রশ্নে বলাই থাকে যে হ্রাস পাচ্ছে, তার হ্রাস মানে কি সামনে একটা কি মাইনাস সহ তোমাকে কি বসাইতে হবে। আর যদি কখনো কিছু বলা না থাকে তাহলে তুমি যেটা যদি মাইনাসটা বের করো নিজে নিজে, তাহলে এই মাইনাসটা দ্বারা লিখে দেবে যে মাইনাসটা দ্বারা হ্রাস বুঝাই। এই হচ্ছে মোটামুটি ঘটনা। আর একটা টপিকে আছে এবং এটা তুলনামূলকভাবে অনেক ইজি, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণী কৃতকাজ। ব্যাপারটা হচ্ছে দেখো, আমরা তো সবই বুঝলাম যে ভাইয়া এখানে একটা তার ছিল বা দণ্ড ছিল, এটাকে আমি বল প্রয়োগ করলাম এফ, এটার ব্যাসার্ধ ছিল এ, এটার স্মল এল পরিমাণ বৃদ্ধি পাইলো, ঠিক আছে, এটার আদি দৈর্ঘ্য ছিল ক্যাপিটাল এল। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আমি যে বল প্রয়োগ করছি এর ফলে আমি কাজ করতে হবে না? উত্তর হচ্ছে অবশ্যই কাজ করতে হবে। আমি যে বল প্রয়োগ করছি এটার একটা কাজ থাকবে, তাই না? এবং এই কাজটা কি, কাজটা কিন্তু এর মধ্যে কি আমাদের বিভব শক্তি হিসেবে জমা থাকবে, এটাকে যখন ছাড়িয়ে দিব এটাকে আবার আগের অবস্থায় কি ফিরে আসবে। তো যে পরিমাণ কাজ করলাম সেই কাজের যদি পরিমাণটা আমরা বলি, যে কাজের পরিমাণ ডাব্লু সমান হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, এটা একটু মুখস্থ করে ফেলো যে ডাব্লু সমান হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওয়াই মানে হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক, এই মানে ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এল মানে হচ্ছে কি ব্যাসার্ধের পরিবর্তন যেটা ছিল, দৈর্ঘ্যের পরিবর্তন যেটা ছিল তার স্কোয়ার ডিভাইড বাই ক্যাপিটাল এল মানে কি আদি দৈর্ঘ্য। এখন দেখো এখানে তুমি যদি ওয়াই এর মানটা তুমি যদি বসাই দাও তাহলে দেখো আমরা হাফ ওয়াই সমান আমরা কি লিখতে পারবো, ওয়াই সমান লিখতে পারবো আমরা এফ বাই এফ এল ডিভাইডেড বাই কত এ স্মল এল, আর বাকি অংশটুকুকে লিখো, বাকি অংশটুকু এ স্মল এল স্কোয়ার ডিভাইড বাই কত ক্যাপিটাল এল, এরকমই তো ছিল না যে ওয়াই বাদে বাকি অংশটুকু। এরপর দেখো তুমি এখানে জাস্ট এ কাটা দিতে পারবা এই ক্যাপিটাল এল এর সাথে ক্যাপিটাল এল, আর এই যে এখানটা স্মল এল এর সাথে স্কোয়ার ছিল তো স্কোয়ারটা কাটা যায়, এখানে থাকে হাফ, এখানে ক্যাপিটাল এফ থাকে আর এখানে স্মল এফ থাকে, ঠিক আছে, স্মল এল থাকে আর কি। এটাকে আবার এটাকে লেখা যায়, ঠিক আছে, ডাব্লু সমান হাফ ওয়াই এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল ইন্টু হাফ এফ ইন্টু স্মল এল। তো এটা গেল হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণের কৃতকাজ। তো আবার ভালো মতো মাথায় রেখো, দৈর্ঘ্য প্রসারণের কৃতকাজ ডাব্লু সমান হবে হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। ওকে, এবং এটা সমান লেখা যায় হাফ ইন্টু ক্যাপিটাল এফ, অর্থাৎ যে পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে ইন্টু কি স্মল এল। ওকে, আর একটা জিনিস আসে সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। দেখো আমরা কিন্তু এর আগেই বলছি যে আমার এখানে যে পরিমাণ আমি কাজ করব সেই কাজটা কিন্তু এখানে শক্তি হিসেবে জমা থাকবে, ঠিক আছে, বাট আমরা যদি একক আয়তনে সঞ্চিত শক্তি চাই তাহলে আমাকে আয়তন দ্বারা ভাগ দিতে হবে। যে পরিমাণ কাজ করছিলাম সেটা তো আমার সঞ্চিত শক্তি, তাকে আয়তন দ্বারা যদি আমরা ভাগ দিই তাহলে কি একক আয়তনে সঞ্চিত শক্তি পাবো, তাই তো? তাহলে এই রেখে ডাব্লু বাই ভি মানে কি আয়তন। এখন তুমি চিন্তা করো যে আমরা ডাব্লু সমান কি শিখছি, ডাব্লু সমান শিখছি আমরা হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটাই তো শিখছি। কারণ ভি মানে আয়তন, আয়তন মানে কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, বাট এটার কি আমরা ক্ষেত্রফল জানা আছে আর দৈর্ঘ্য জানা আছে, তাহলে আয়তন সমান কি আমরা মানে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য লিখতে পারি, ঠিক আছে, ক্ষেত্রফল গুণ দৈর্ঘ্য লিখলেও কি এটা কি আয়তন হয়। তাহলে সেক্ষেত্রে দেখো এই জিনিসটাকে একটু মানে তুমি যদি ভালো মতো সাজাই লিখো
তাহলে তুমি মোটামুটি এরকম একটা এখানে থেকে এ আর এ কাটা যাবে আর এলটার নিচে ভাগ হয়ে যাবে। তাহলে তুমি এখানে পাবা হাফ ওয়াই আর এখানে তুমি স্মল এল বাই ক্যাপিটাল এল আর এটা স্কোয়ার হয়ে যাবে, কারণ এই যে এখানে স্মল এল স্কোয়ার ছিল আর এল নিচে এল আসার পরে স্কোয়ার হয়ে যাবে, গুণ হবে তো। আচ্ছা, এরপরে এই যে এখন ওয়াই সমান তুমি কি লিখতে পারবা, ওয়াই সমান তুমি লিখতে পারবা এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না, পীড়ন বাই বিকৃতি। আর এখানে তোমার হচ্ছে এল বাই ক্যাপিটাল এল স্কোয়ার ছিল, তখন তোমার এই একটার সাথে এই একটা কাটা যাবে, তখন তোমার এখানে থাকবে হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, তো এই জিনিসটাই জাস্ট লিখছি এখানে, একক আয়তন সঞ্চিত শক্তি ই সমান হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল। কারণ এফ বাই এ মানে কিন্তু আমাদের পীড়ন আর এই যে স্মল এল বাই ক্যাপিটাল এল মানে কি বিকৃতি। তো একক আয়তন সঞ্চিত শক্তি মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এবং এটা দেখো কিন্তু আমাদের জন্য একটু বের করা ইজি, তাই না, আমাদের কিন্তু এক্সট্রা কোনো সূত্রই আসলে মুখস্থ করতে হচ্ছে না, জাস্ট একক আয়তন সঞ্চিত শক্তির জন্য পীড়ন তো আমরা বের করা জানি এফ বাই এ, বিকৃতি জানি স্মল এল বাই ক্যাপিটাল এল, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করে দিলে একক আয়তনে হবে। হ্যাঁ, মাথায় রেখো এটা কিন্তু একক আয়তনে, এবং এটার একক কি হবে, এটার একক হবে কিন্তু জুল পার মিটার কিউব। ঠিক আছে, এই যে যেহেতু উপরে কাজের একক জুল আর এটা কি মিটার কিউব, তাই না, আয়তনের একক, তো জুল পার মিটার কিউব এটা হচ্ছে একক আয়তন সঞ্চিত শক্তি। আর যদি বলে কৃত কাজ কত, আর কৃত কাজ হচ্ছে এই যে এই সূত্র হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল ইন্টু হাফ ইন্টু এফ ইন্টু এল। অনেক সময় তোমার একক আয়তন সঞ্চিত শক্তির সূত্রের জন্য তোমার ডাটা দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ, এখন তোমার বললো যে হচ্ছে কৃত কাজ বের করো, তখন তুমি ডাব্লু সমান আবার ই ভি দিয়েও কিন্তু করতে পারবা। তোমার যদি কোথাও মনে করো একক আয়তন সঞ্চিত শক্তিটা জানা থাকে, জাস্ট আয়তন দ্বারা যদি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি কৃত কাজটা বের করতে পারবা, এটাও একটা ভালো জিনিস। ওকে, এই জিনিসগুলো মাথায় রাখতে পারলে আশা করা যায় এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এবার আমাদের প্রবলেম সলভিংয়ে আসি। তো আমাদের প্রথম প্রবলেম বলছে এ ও বি দুইটি ধাতব তার, তাদের দৈর্ঘ্য যথাক্রমে 2 মিটার ও 2.05 মিটার এবং তাদের ব্যাস হচ্ছে 2 মিলিমিটার এবং 5 মিলিমিটার। আর তার দুইটিকে সমান ভরের বস্তু ঝুলালে এ তারের প্রসারণ বি তার অপেক্ষা দ্বিগুণ হয়। এখন বলছে এ তারের প্রসারণের অনুপাত, এটা আসলে প্রসারণের অনুপাত না হয়ে এটা আসলে পয়জনের অনুপাত আসলে বলা উচিত ছিল। তো যাই হোক, আমরা ধরে নিই এটা কি পয়জন অনুপাত যুক্ত 0.4। এখন আমাদের গ নম্বর প্রশ্ন বলছে যে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি 25%, এ তারের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তাহলে দেখো ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে এটা জানার জন্য কিন্তু আমার আসলে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাচ্ছে সেটা জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ ক্ষেত্রফলটা আমরা কিন্তু পাবো কি ব্যাসার্ধ থেকে। তো এখানে মূলত আমরা ব্যাসার্ধ চেঞ্জ ফার্স্টে বের করবো, ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফলে কনভার্ট করব। আচ্ছা, তো আমাদের এ তারের জন্য বলছে এ তারের হচ্ছে যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর এটার হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি করতে হবে 25%। তাহলে আমরা এরকমভাবে বলতে পারবো যে দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি আসলে কিন্তু স্মল এল হচ্ছে কত, এল এর 25%। ঠিক আছে, স্মল এল মানে কত, এল এর 25%। ওকে, এখন এল এর 25% এলকে যদি পাশে ভাগ দিয়ে ফেলি তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল ইজিক্যাল কত 25% থাকে। অর্থাৎ এখানে যে 25% বৃদ্ধি করছি 25% বৃদ্ধি আসলে মানে আসলে স্মল এল বাই ক্যাপিটাল এলকে আসলে নির্দেশ করছে, আর 25% মানে আমরা 0.25 মিটার, সরি 0.25 কি বলতে পারবো যদি পার্সেন্টেজকে আমরা দশমিকে প্রকাশ করি। আর এখানে সিগমার মান আমাদের দিয়ে আছে প্রয়োজন অনুপাত, সেটা হচ্ছে কত 0.4। তাহলে এখান থেকে আমরা মানে ব্যাসার্ধটা বের করতে পারবো, তাই না, ব্যাসার্ধের চেঞ্জ কতটুকু। আর একটা জিনিস তো দেওয়া আছে সেটা হচ্ছে যে এই যে এ তারের যে ব্যাস, এই ব্যাস ছিল 2 মিলিমিটার, তাহলে সেখানে আমরা ব্যাসার্ধ কিন্তু বের করতে পারবো, ব্যাসার্ধ হচ্ছে 1 মিলিমিটার। ওকে, এখন মিলিমিটারকে আমরা মিটার প্রকাশ করিনি, তাহলে আচ্ছা এটা পরে প্রকাশ করবো আর কি, আপাতত এই পর্যন্ত থাকুক। এখন আমরা আসলে চেঞ্জ বের করবো আসলে কি ডেল আর এর মান কত, অর্থাৎ ব্যাসার্ধের কি পরিমাণ চেঞ্জ হয়েছে আমরা সেটা বের করার চেষ্টা করব। তাহলে আমরা দেখো জানি যে সিগমা ইজিক্যালটা হচ্ছে মাইনাস ডেল আর বাই ক্যাপিটাল আর, মানে ডেল আর বাই আর ইজিক্যালটা হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে আমরা বের করবো হচ্ছে ডেল আর, তাহলে ডেল আর ইজিক্যালটা হচ্ছে তুমি এ পাশে গুণ পাবা, আরও গুণ পাবা আর কি। আচ্ছা, এভাবে লিখি যে ফার্স্টে ডেল আর বাই আর ইজিক্যালটা হচ্ছে সিগমা ইন্টু, ঠিক আছে, সামনে একটা মাইনাস আছে, এল বাই কত ক্যাপিটাল এল, মাইনাসটিকে পাশে বার করে ফেললাম, এটা মান বসাই দাও। তার মাইনাস সিগমার মান হচ্ছে 0.4 আর এটার মান হচ্ছে 0.25। তাহলে এটা গুণ করলে তুমি পাবা মাইনাস 0.1 পাবা। তারপর আর কে গুণ করে দিবা, তার ডেল আর এর মান বের করতে পারবা। ডেল আর এর মান হবে তোমার হচ্ছে মাইনাস 0.1 ইন্টু আর এর মান হচ্ছে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার তুমি যদি গুণ করো তাহলে এটা পাবা হচ্ছে মাইনাস 0.1 মিলিমিটার। অর্থাৎ আমাদের যে ব্যাসার্ধের যে চেঞ্জটুকু হয়েছে এই চেঞ্জটুকু হচ্ছে মাইনাস 0.1 মিলিমিটার। এখন এই মাইনাসটা দ্বারা আমি কি বুঝবো, এই মাইনাসটা দ্বারা বুঝবো হচ্ছে কি ব্যাসার্ধ কি হয়েছে, হ্রাস পাইছে।
তাহলে শেষ ব্যাসার্ধ কত গিয়ে দাঁড়াইছে, শেষ ব্যাসার্ধ দাঁড়াইছে আগে ব্যাসার্ধ থেকে কত, আমি ডেলারটুকু কি বাদ দিব, এটি কি আমার শেষ ব্যাসার্ধ। ওকে, তাহলে আমার আগের ব্যাসার্ধ ছিল হচ্ছে 1 মিলিমিটার, আর এখানে চেঞ্জ হয়েছে কত, এই যে 0.1 মিলিমিটার, 0.1 মিলিমিটার। তাহলে আমাদের যে নতুন যে ব্যাসার্ধটা দাঁড়াবে সেটা হচ্ছে কত, 0.9 মিলিমিটার। ওকে, তাহলে এ পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। এই যে এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা দ্বারা কিন্তু হ্রাস বোঝাবে, তাই না? তাহলে হ্রাস পাইছে, তারপরে ব্যাসার্ধ, আগের ব্যাসার্ধ ছিল হচ্ছে 1 মিলিমিটার, আর এখানে কতটুকু হ্রাস পাইছে, 0.1 মিলিমিটার হ্রাস পাইছে। নতুন যে ব্যাসার্ধটা দাঁড়াইলো সেই ব্যাসার্ধটা হচ্ছে 0.9 মিলিমিটার। কীভাবে পাইলাম, জাস্ট বিয়োগ করে পাইছি। আমাদের এখানে বলছে যে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তাহলে দেখো আমরা ফার্স্টে আদি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তাহলে আদি ক্ষেত্রফল এই জায়গাটা হবে কত, পাই আর স্কোয়ার। তারপর আমরা শেষ ক্ষেত্রফলটা বের করতে পারবো, শেষ ক্ষেত্রফলটা হবে কত, পাই আর প্রাইম স্কোয়ার, তাই না? তাহলে কতটুকু হ্রাস পাবে, হ্রাস পাবে যদি বের করতে চাই, তাই না? তাহলে বিয়োগ করতে হবে। তাহলে আমি কি লিখতে পারবো, শেষ মাইনাস আদি। ঠিক আছে, পরিবর্তন মানে কি, শেষ মাইনাস আদি। তাহলে এখান থেকে পাই তো কমন যাবে দুই পাশ থেকে, এটা তুমি পাবো কত, আর প্রাইম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এরকমই তো তুমি পাবা আসলে। আর এরপরেই হচ্ছে আমি আসলে বের করব হচ্ছে কত, মানে কতটুকু হ্রাস পাইছে, মানে আসলে কত পার্সেন্ট হ্রাস পাইছে, কারণ এটা কি পার্সেন্টেজে দিয়েছিল, তো আমাকে পার্সেন্টেজ আসলে বের করতে হবে। তার মানে ডেল এ বাই এর হচ্ছে কি পার্সেন্টেজ করতে হবে। তো সেক্ষেত্রে তুমি হচ্ছে এখানে লিখতে পারবো যে পাই আর প্রাইম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, আর নিচে হচ্ছে ছিল তোমার পাই আর স্কোয়ার। ওকে, এরপরে জাস্ট মানগুলো তুমি বসে দাও, মানে এই দুই পাশ থেকে একবার পাই এই পাই কাটা যাবে, তাই না? আর এটা ভাগ হয়ে যাবে। তাহলে এটা তুমি লিখতে পারবো আর প্রাইম মাইনাস আর হোল স্কোয়ার মাইনাস, এটা হচ্ছে বিয়োগ দিলে কত থাকে, 1 থাকে। ঠিক আছে, এখানে তুমি মানগুলো বসাও। এটা মান হচ্ছে 0.9, আর এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছিল 1 স্কোয়ার। এগুলো সবই মিলিমিটার ছিল। তো এই যে দেখো আমাদের আর প্রাইম যেটা সেটাও মিলিমিটারে, আবার আর এর মান যেটা ছিল 1 মিলিমিটার সেটাও মিলিমিটারে। আর এটা যদি ভাগ করছে এর জন্য আসলে মানে চেঞ্জ না করলে সমস্যা নেই, মানে মিটার তুমি যদি কনভার্ট করো তাও হবে, না করলেও কোনো সমস্যা নেই, যেহেতু মিলিমিটার উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার কাটাই যাবে। ঠিক আছে, -1। এই পুরো জিনিসটা তুমি যদি মান বের করো তাহলে তুমি পাবা -0.19। ওকে, বাট এটা কি পার্সেন্টেজ করবো, তাহলে এই যে ডেল এ বাই এ ইন্টু কত 100% যদি আমরা বের করি, তাহলে এটা পার্সেন্টেজ করে দিবা, তাহলে এটা পাবা হচ্ছে 19%। ওকে, সরি মাইনাস আছে একটা সামনে, তাই না? -19%। তাহলে এই যে মাইনাসটা দ্বারা কি বুঝবো, মাইনাসটা দ্বারা বোঝাবে কি ক্ষেত্রফল কি পাবে, হ্রাস পাবে। বাট কতটুকু হ্রাস পাবে, উত্তর হচ্ছে 19% হ্রাস পাবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের গ নাম্বারের অ্যান্সার, যে ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে, উত্তর হচ্ছে 19% হ্রাস পাবে। আশা করি বুঝতে পারছো। দেখো ম্যাথটা কিন্তু অনেকগুলো স্টেপে হচ্ছে আমাকে কিন্তু শেষ করতে হইলো, তাই না? সাধারণত গ নাম্বারে দেখা যায় যে 2-3 লাইনে ম্যাথ শেষ হয়ে যায়, বাট এই ম্যাথটা একটু তুলনামূলকভাবে একটু লেন্দি আর কি। তো ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের যে ডাটাগুলো দেওয়া ছিল, ক্যাপিটাল এল, স্মল এল, ঠিক আছে, এগুলো কি লিখে ফেললাম। ঠিক আছে, সিগমার মান দিয়ে আছে, এখান থেকে আমরা আসলে মানে ব্যাসার্ধটা আমরা জানতাম, এবং ব্যাসার্ধের পরিবর্তনটুকু আমরা বের করলাম। ব্যাসার্ধের পরিবর্তনে গিয়ে দেখছি একটা মাইনাস আসছে, মানে এই মাইনাসটা দ্বারা আবার কি বুঝলাম, মাইনাসটা দ্বারা আমরা বুঝলাম, আচ্ছা এখানে তো না, এই যে এটা, তাই না, এটা বের করছি। তাহলে এই মাইনাসটা দ্বারা বুঝলাম হচ্ছে মানে ব্যাসার্ধটা কমে যাবে। এখন যেহেতু কমে গেছে তাহলে হচ্ছে কি আমরা কি আদি ব্যাসার্ধ থেকে যে যতটুকু কমে গেছে সে ততটুকু বাদ দিয়ে আমরা শেষ ব্যাসার্ধটা বের করলাম। শেষ ব্যাসার্ধ বের করার পরে তাহলে আমাদের এখন বলছে ক্ষেত্রফলে কতটুকু হ্রাস পাবে। তাহলে আদি ক্ষেত্রফল একবার ফার্স্টে বের করছি, তারপর শেষ ক্ষেত্রফল বের করছি, তারপর ক্ষেত্রফলে কি পরিবর্তন বের করছি, মানে পরিবর্তন মানে কি কতটুকু হ্রাস পাইছে। বাট এই কতটুকু হ্রাস পাবে সেটা আবার পার্সেন্টেজ করার জন্য আবার কি আদি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে পরে গিয়ে পার্সেন্টেজ করছে, এবং অ্যান্সার পাইছে হচ্ছে কত, 19%। তো এইভাবেই আমাদের অ্যান্সারগুলো করতে হবে। আচ্ছা, এখন আমাদের ঘ নম্বর প্রশ্ন তুলনামূলকভাবে একটু সহজ। এখানে বলছে কোন তারটা বেশি স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপকতা বেশি। এটার শর্ট অ্যান্সার হচ্ছে যার ওয়াই এর মান বেশি হবে, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্কের মান যার বেশি হবে তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ তোমাকে এই দুইটা তারের জন্য ওয়াই এর মানটা বের করতে হবে। এখন দেখো দুইটা তারের জন্য আমাদের কি কি ডাটা দেওয়া আছে সেই ডাটাগুলো আমাদেরকে সুন্দরভাবে লিখে নেই। প্রথম কথা হচ্ছে এ তারের দৈর্ঘ্য 2 মিটার আর বি তারের দৈর্ঘ্য হচ্ছে 2.05 মিটার। বলতে পারবো এ তারের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার আর বি তারের দৈর্ঘ্য হচ্ছে 2.05 মিটার। এরপর বলছে তাদের ব্যাস দেওয়া আছে, তো ব্যাসকে আমরা ব্যাসার্ধে রূপান্তর করে নিব। তাহলে এ তারে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 1 মিলিমিটার হবে, আর বি তারে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2.5 মিলিমিটার হবে। যেহেতু এটা 5 মিলিমিটার, 2 দ্বারা ভাগ করলাম, 2.5 মিলিমিটার। তার দুইটিতে সমান ভরের বস্তু ঝোলানো হয়েছে। তাহলে এম এর মান যেটা, সে এম এর মানটা সেম, দুইজনের ক্ষেত্রে কি এম এর মানটা সেম। ওকে, আর এরপরে যে এ তারের যে প্রসারণটা হয়েছে সেটা হচ্ছে বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ। ঠিক আছে, খুব ভালো মতো বুঝো।
এ তারের প্রসারণ বি তারের প্রসারণ অপেক্ষা দ্বিগুণ। তাহলে বি তারের প্রসারণ যদি আমরা এল ধরি, তাহলে এ তারের প্রসারণ হবে 2L। ঠিক আছে, যেহেতু বি তারের থেকে এ তারের প্রসারণটা দ্বিগুণ হয়েছে। আর আমাদের ডাটা দেওয়া নেই, প্রয়োজন অনুপাত দেওয়া আছে, এটা আসলে ঘ নাম্বারের জন্য লাগবে না। এখন ঘ নাম্বারে অ্যান্সার বের করতে হবে যে কোন তারটা বেশি স্থিতিস্থাপক। তাহলে ফার্স্টে আমরা এ তারের জন্য যদি সূত্র লিখি, তাহলে এ তারের জন্য ওয়াই সমান হচ্ছে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। বাট এখানে যে ডাটাগুলো বসাবো সবগুলো কি এ তারের জন্য বসাবো। তাহলে এ ফিজিক্যালটা আমরা এম জি লিখতে পারবো, যেহেতু এখানে ভর ঝুলাই দেওয়া হয়েছে। এলকে আমরা এল এ লিখতে পারি, আর এ কে হচ্ছে আমরা পাই আর স্কোয়ার লিখতে পারি। তাহলে পাই আর এ স্কোয়ার, আর এল মানে স্মল এল এ, এভাবে আমরা লিখতে পারি। ঠিক তেমনিভাবে আমরা বি তারের জন্য একই জিনিসগুলো লিখতে পারি কি এম জি দৈর্ঘ্য হচ্ছে কত এল বি ডিভাইডেড বাই পাই আর বি স্কোয়ার ইন্টু এল বি স্মল এল বি আর কি, তাই না? এবার দেখো আমরা তাহলে ওয়াই এ কে আমরা ওয়াই বি দ্বারা যদি ভাগ দিই, তাহলে ওয়াই এর মানটা বসাও এখানে। তাহলে এটা থাকে এম জি এল এ, আর নিচে থাকে হচ্ছে তোমার পাই আর এ স্কোয়ার ইন্টু এল এ। ঠিক আছে, এর ভাগ তো ওয়াই বি দিব না, বাট এটা যখন মানে গুণ দিব তখন কি উল্টাই যাবে। এই জিনিসগুলো তো জানোই, যেহেতু ভাগের নিচে ভাগ থাকলে উল্টাই যায়। তাহলে পাই আর বি স্কোয়ার, ঠিক আছে, মানে হর তখন লবে চলে আসবে, পাই আর বি স্কোয়ার ইন্টু কি এল বি, আর নিচে হচ্ছে এম জি এল বি। ওকে, আশা করি এই জিনিসগুলো বুঝবা, এগুলো নর্মাল জিনিস। তাহলে এই যে দুই পাশ থেকে এম জি কাটা যায়, আর এই যে এই পাই কাটা যায়, এই জিনিসগুলো কাটা যাবে। বাকি জিনিসগুলা সেম টাইপের জিনিসগুলো এক পাশে লিখো, যেমন ক্যাপিটাল এল উপরে আছে, তাহলে ক্যাপিটাল এল এ, আর নিচে হচ্ছে কত ক্যাপিটাল এল বি, এটা একসাথে লিখলাম। তারপরে আর আছে, আর উপরে আছে আর বি, নিচে হচ্ছে আর এ, এটা এক পাশে লিখলাম। এবং তাদের পরে কি আছে স্কোয়ার আছে, এখানে স্কোয়ার ছিল এখানে স্কোয়ার ছিল, আর এলগুলা এল বি উপরে, আর নিচে হচ্ছে কত এল এ। ওকে, এবার মানগুলো বসায় দাও। তাহলে আমাদের দেখো এল এ ক্যাপিটাল এটার মান দেওয়া আছে 2 মিটার, আর নিচে এল বি এর মান হচ্ছে 2.05 মিটার। আরবি এর মান হচ্ছে 2.5। এখানেও একই কথা, মিলিমিটার আছে, মিটার প্রকাশ করতে হবে কিনা এটা তোমার ইচ্ছা, কারণ উপরেও মিলিমিটার নিচেও মিলিমিটার, তো দুইটা আসলে কাটাই যায়, এর জন্য মিটারের প্রকাশ না করলেও কোনো সমস্যা নাই। এল বি এর মান বসাও, এল বি এর মান হচ্ছে এল, আর এটার মান হচ্ছে কত 2L। তো এখান থেকে তুমি পুরো জিনিসটা মান বের করতে পারবে, এখান থেকে এল এল কাটা যাবে, এবং এই পুরো জিনিসটার মান আসে তোমার 3.048। ওকে, তাহলে আমরা এল এ বাই এল বির মান যেটা বের করলাম, সরি ওয়াই এ বাই ওয়াই বি, যেটা হচ্ছে 3.048। এটা দেখে তো বোঝা যাচ্ছে যে ওয়াই এর মানটা বড়, তাই না? যদি বড় না হইতো তাহলে তো আর একের থেকে বড় মান আসতো না। আমরা ওয়াই এ সমান বলতে পারবো 3.048 ইন্টু ওয়াই বি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর মানটা ওয়াই বি এর কি 3 গুণের থেকেও কি বেশি, তাই না? তাহলে ওয়াই এর মানটা বড়, তাহলে ওয়াই এর মান যেহেতু বড়, তাহলে এ তারটা বেশি স্থিতিস্থাপক। ওকে, তো এটাই কি আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন বলছে সুমন 2 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 9 মিটার দীর্ঘ একটি তার নিয়ে নিচের প্রস্থে 12 কেজি ভর ঝুলিয়ে দিল, এতে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো আদি দৈর্ঘ্যের 0.001%। আর ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এখন গ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের তারের উপর প্রযুক্ত পীড়ন নির্ণয় করো। তাহলে দেখো আমরা বলতে পারবো পীড়ন, ঠিক আছে, তুমি হচ্ছে পীড়ন এভাবে লিখবা আর কি, পীড়ন হচ্ছে এফ বাই এ, তাই তো? তাহলে এফ মানে এখানে কি করা হয়েছে, বল যে প্রয়োগ করা হয়েছে, সেই বল প্রয়োগ করার সিস্টেমটা হচ্ছে 12 কেজি ভর ঝুলাই দেওয়া হয়েছে। তাহলে আমরা এফ সমান লিখতে পারবো এম জি বাই এ। এখন দেখো আমাদের যেসব ডাটাগুলো দেওয়া আছে, এটা আমাদের এম এর মানটা দেওয়া আছে, আমাদের 12 কেজি, আর আমাদের যে এ মানটা দেওয়া আছে সেটা বলছে যে 2 বর্গ মিলিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আমরা এখানে যে 2 বর্গ মিলিমিটার, এটা কিন্তু সরাসরি ক্ষেত্রফল দেওয়া আছে। যদি বলতো 2 মিলিমিটার ব্যাসার্ধ, তাহলে তো ব্যাসার্ধ থেকে আবার পাই আর স্কোয়ার দিয়ে তোমার ক্ষেত্রফল বের করে ফেলতে হতো। বাট এখানে বলছে 2 বর্গ মিলিমিটার, তাহলে 2 স্কোয়ার, তাই তো? এখন বর্গ মিলিমিটারকে তুমি যদি মিটার স্কোয়ার করতে চাও, তাহলে তোমার 10⁻6 দ্বারা গুণ দিতে হবে। ঠিক আছে, ভালো মতো মাথায় রাখো। তোমার যদি 1 মিলিমিটার মান হচ্ছে 10⁻3 মিটার, এটা তো আমরা সবাই জানি। বাট তুমি যদি এটাকে বর্গ করো, উভয় পক্ষকে, তাহলে তোমার আসে 1 মিলিমিটার স্কোয়ার, আর এটা হবে 10⁻6 মিটার স্কোয়ার। ওকে, তাহলে মিলিমিটারকে মিটার প্রকাশ করলে কি 10⁻6 দ্বারা গুণ করতে হয়, তো 2 × 10⁻6 মিটার স্কোয়ার। এখন এম এর মানটা তুমি বসাই দাও, এম এর মান হচ্ছে 12, জি এর মান হচ্ছে 9.8, আর এর মান হচ্ছে 2 × 10⁻6।
তাহলে এখান থেকে তুমি পুরো মানটা বের করে ফেলতে পারবা এবং এইটা আসে 5.88 ইন্টু 10⁻⁷, 5.88 ইন্টু 10⁻⁷, আর পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তাহলে এটা কি আমাদের অ্যান্সার। খুবই সহজ ছিল, বুঝতে পারছো ঘ নাম্বারটা। কারণ ঘ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে ব্যবহৃত তারটি ইস্পাত ছিল কিনা যাচাই করো। এখন ইস্পাত ছিল কিনা এটা কীভাবে যাচাই করবো? দেখো আমাদের ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। ওকে, এখন আমরা আমাদের ওই তারের জন্য ইস্পাতের ওই তারের জন্য ইয়ংয়ের গুণাঙ্কটা বের করব। যদি সেটা ইস্পাতের সাথে মিলে যায় তাহলে বলবো সেটা ইস্পাতের ছিল, আর যদি না মিলে তাহলে ইস্পাতের ছিল না। তাহলে আমাদের এখানে পীড়নটা আমরা এখন জানি, ঠিক আছে। ঘ নাম্বার প্রশ্নের জন্য পীড়নটা হচ্ছে কত? 5.88 ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে আমরা বিকৃতি বের করতে হবে আমাকে। এখন বলছে যে এই তারের যে দৈর্ঘ্য বৃদ্ধিটা ঘটছে সেটা হচ্ছে আদি দৈর্ঘ্যের 0.001%, ঠিক আছে। তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল হচ্ছে ক্যাপিটাল এল এর, অর্থাৎ আদি দৈর্ঘ্যের কত? 0.001%। আমরা লিখতে পারবো স্মল এল বাই ক্যাপিটাল এল ইজ ইকুয়াল হচ্ছে 0.001%। পার্সেন্টেজকে দশমিক যদি প্রকাশ করো আরও 100 দ্বারা ভাগ দিতে হবে, তো তুমি এই পুরো জিনিসটাকে আরও 100 দ্বারা ভাগ দিবা, তাহলে এখানে তোমার শূন্য দাঁড়াবে হচ্ছে মোট 4টা, ঠিক আছে। মানে 0.4টা শূন্য পরে একটা 1, আর এটাকে তুমি চাইলে 1 × 10⁻⁵, 1 × 10⁻⁵ কে লিখতে পারো। তাহলে দেখো আমরা পীড়ন জানি, আমরা বিকৃতি জানি, তাহলে আমরা ওয়াই বের করতে পারবো। তাহলে আমরা পীড়ন এটাকে আমরা f/a এভাবে লিখি আর কি। তাহলে এই যে আমরা ওয়াই সমান জানি হচ্ছে f/a ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। তাহলে f/a এর মান দেওয়া আছে হচ্ছে 5.88 ইন্টু 10⁻⁷, আর স্মল এল বাই ক্যাপিটাল এল দেওয়া আছে হচ্ছে 1 × 10⁻⁵। তো এটা জাস্ট যদি ভাগ করে এই 5টা জাস্ট উপরে যোগ হয়ে যাবে, তাহলে এটা তোমার হবে যে 5.18 ইন্টু 10⁻12। এটার এককও হচ্ছে পীড়নের একক নিউটন পার মিটার স্কোয়ার, যেহেতু বিকৃতির কোনো একক নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেখানে ওয়াই এর মানটা বের হয়েছে সেটা হচ্ছে 5.88 ইন্টু 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার। বাট আমাদের ইস্পাতের যে গুণাঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে 20 ইন্টু 10⁻10। 20 ইন্টু 10⁻10কে যদি আমরা আরেকটু সহজ করি তাহলে এটা হচ্ছে 2 ইন্টু 10⁻11, তাই না, নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা তো কখনোই সেম না, তার আমরা বলতে পারবো তারটা কি ইস্পাতের ছিল না, ঠিক আছে, তারটা ইস্পাতের ছিল না। ওকে, তো এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের পরের প্রবলেম বলছে যে একটি ধাতব তারে 10 কেজি ভর ঝোলানোর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ এবং ব্যাস 3/4 হয়। এরপরে 3টা ধাতুর ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। গ নাম্বার বলছে উক্ত ধাতব তারের প্রসারণের অনুপাত কত? প্রসারণ অনুপাত মানে হচ্ছে পয়জনের অনুপাত, মানে আমাকে সিগমা বের করতে হবে। তাহলে দেখো আমরা এমনিতেই জানি যে সিগমা মানে হচ্ছে মাইনাস ডেল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, তাই না, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন আমাদের কী কী ডাটা দেওয়া আছে এই ডাটাগুলো একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে যে 10 কেজি ভর ঝোলানো হয়েছে, এর ফলে এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে আর ব্যাস হয়েছে 3/4। তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের যে শেষ দৈর্ঘ্যটা, ঠিক আছে, ধরো আদি দৈর্ঘ্য তো এল ছিল, তাই না, আদি দৈর্ঘ্য এল, আর শেষ দৈর্ঘ্য হচ্ছে হবে 2l, ঠিক আছে। এখানে কি বলছে? দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, হ্যাঁ, দৈর্ঘ্যের পরিবর্তন কিন্তু বলা নাই, বলছে দৈর্ঘ্যটাই দ্বিগুণ হয়েছে। তার মানে আমাদের আদি দৈর্ঘ্য ছিল এল, শেষ দৈর্ঘ্য হবে কত? 2l। আমি বলতে পারো দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু? তাহলে শেষ মাইনাস আদি, 2l মাইনাস এল মানে হচ্ছে এল, বুঝতে পারছো? তাহলে স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান হচ্ছে 1। ওকে, এটা কি আমাদের প্রথম যে ডাটা দেওয়া আছে সেখান থেকে এটা বের করতে পারলাম। আরেকটা ডাটা দেওয়া আছে, এটা বলছে যে এটার কি ব্যাস আবার 3/4 হয়। ব্যাস হয় কত? 3/4। তাহলে আমরা বলতে পারবো আমাদের আদি ব্যাস মনে করো ডি, ঠিক আছে, এটা কি আমাদের আদি ব্যাস, এটা হচ্ছে আদি ব্যাস ডি। শেষ ব্যাস কত হবে? শেষ ব্যাস যদি ডি প্রাইম হয়, ডি প্রাইম হচ্ছে কত? 3/4d, ঠিক আছে, 3/4 হয়েছে, তাই না, 4 ভাগের কি 3 ভাগ হয়ে গেছে। এখন কিন্তু আমাকে বের করতে হবে ডেল ডি, অর্থাৎ ব্যাসের পরিবর্তন। তাহলে পরিবর্তন মানে কি? শেষ মাইনাস আদি, ঠিক আছে, পরিবর্তন মানে সবসময় মাথায় রাখবে কি? শেষ মাইনাস আদি। তাহলে শেষ হচ্ছে 3/4d আর মাইনাস আদি হচ্ছে কত? ডি। এখান থেকে তুমি যদি বিয়োগ করে ফেলো তাহলে তুমি পাবা -1/4d। ওকে, তাহলে তুমি ডেল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি এর মান বের করতে পারবা এবং সেটা আসবে -1/4 মানে হচ্ছে 0.25। ওকে, তাইলে এখন তুমি এই দুইটা মান এই যে জাস্ট এখানে বসাই দাও। তাহলে দেখো মাইনাস এই যে ডেল ডি বাই ক্যাপিটাল ডি এর মান কত? -0.25, আর নিচে হচ্ছে স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান হচ্ছে 1।
তাই জাস্ট আমরা যদি গুণ করে দিই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা হবে কত 0.25। তাহলে এটা কি আমাদের সিগমার মান 0.25 এবং এটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা হচ্ছে পরবর্তী প্রশ্ন আসে। এখন ঘর নাম্বার বলছে যে তারের ব্যাস যদি 4.22 ইন্টু 10 × 2 মিলিমিটার হয়, তাহলে উদ্দীপক অনুসারে ধাতব তারটি কী দিয়ে তৈরি। তাহলে প্রথম কথা হচ্ছে ধাতব তারটা কী দিয়ে তৈরি কীভাবে বুঝবা। উত্তর হচ্ছে তুমি ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই বের করবা, ওয়াই বের করার পরে যার সাথে মিলবে সেটা তৈরি। ওকে, এবং এটা কিন্তু সংশোধিত একটা প্রশ্ন, এবং মূল প্রশ্নে কিন্তু যে তারের ব্যাস এই মানটা আসলে দেওয়া ছিল না, বাট এটা ছাড়া আসলে তো বের করা যাবে না, তো এর জন্য কি পরবর্তীতে ব্যাসটা দিয়ে দেওয়া হয়েছে। তো ব্যাস এটা ধরে কি আমরা এখন কি সলভ করার চেষ্টা করবো। তাহলে দেখো আমাদের এখানে কি কি ডাটা আসলে দেওয়া আছে, আমরা কি বের করবো, ওয়াই বের করবো, তাই না। ওয়াই বের করার জন্য আমার কি লাগবে, ওয়াই বের করার জন্য আমার এফ বাই এল, এ বাই স্মল এল, ঠিক আছে, এই ডাটাগুলো আমাদের জানা লাগবে। তাহলে দেখো ফার্স্টে বলা হয়েছে এখানে কি 10 কেজি ভরের বস্তু ঝোলানো হয়েছে, তাহলে এম এর মান যেটা, সেই এম এর মান হচ্ছে কত 10 কেজি। ওকে, তাহলে এখান থেকে এফ পাবো, এল এর দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, তাই না। এই যে আচ্ছা, আমরা স্মল এল বা ক্যাপিটাল এল মান এর আগে আমরা বের করছি একবার, সেটা কত 1, তো এটাই আসলে থাকবে। ওকে, এটা কি আমরা একবারে লিখে ফেললাম আর কি। যদি কেউ একবার না লিখতে চাও তাহলে তোমাকে এই প্রসিডিউরটা আবার ফলো করতে হবে, একই ব্যাপার। স্মল এল বাই ক্যাপিটাল এল মান তো 1, কারণ ওই তারই তো আছে, তাই না, তার তো চেঞ্জ হয় নাই, ওই তারের জন্যই আসলে কি ডাটাগুলো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যাস দেওয়া আছে, সেই ব্যাসের মান হচ্ছে 4.22 ইন্টু 10⁻² মিলিমিটার। আমি আরও 3 দ্বারা যদি ভাগ করি 10⁻5 হবে, তাহলে এটা কী পাবো, মিটার পাবো। ব্যাস থেকে তুমি ব্যাসার্ধে কনভার্ট করে ফেলো, তাহলে ব্যাসার্ধ হবে 2.11 ইন্টু 10⁻5 মিটার। ওকে, 2 দ্বারা ভাগ করলে কি ব্যাসকে আমরা ব্যাসার্ধকেই বের করে ফেলতে পারলাম। আচ্ছা, তাহলে আমার স্মল এল বাই ক্যাপিটাল এল দিয়ে আছে, এম দিয়ে আছে, আর দিয়ে আছে, তাহলে আমরা ওয়াইয়ের গুণাঙ্ক বের করে ফেলতে পারবো। তাহলে এফ ইজিক্যালটা আমরা লিখতে পারবো হচ্ছে এম জি। ওকে, এম এর মান 10, জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটা কত হবে 98, তাই না। তাহলে আমরা লিখতে পারবো ওয়াই সমান হচ্ছে, আমরা সূত্রটা এইভাবে লিখি যে এফ বাই এ ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এভাবে লেখার সুবিধা হচ্ছে যে আমাদের এই মানটা সরাসরি দিয়ে আছে 1। ওকে, এখন এফ সমান আমরা এম জি লিখতে পারবো, আর এ সমান লিখতে পারবো হচ্ছে পাই আর স্কোয়ার, আর নিচে স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান হচ্ছে 1। তাহলে শেষ পর্যন্ত তোমার থাকে এম জি এর মান হচ্ছে কত 98, আর নিচে থাকে হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে পায়ের মান তো 3.1416, আর আর এর মান হচ্ছে 2.11 ইন্টু 10⁻5 স্কোয়ার। ওকে, তাহলে এই মানটা তুমি যদি বের করো, তো এই মানটা তুমি দেখবা হচ্ছে 7 ইন্টু 10⁻10, 7 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার, মানে প্রায় 7 ইন্টু 10⁻10 আসে, 7.008 এই টাইপের একটা মান আসবে। তো বুঝতে পারছো এটি কি অ্যালুমিনিয়ামের সাথে যেহেতু মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এই যে ধাতব তারটা, এই তারটা কি অ্যালুমিনিয়ামের তৈরি। কারণ কি, কারণ এখানে যে ইয়ংয়ের গুণাঙ্ক আমরা যেটা পাইলাম সেটা কি অ্যালুমিনিয়ামের ইয়ংয়ের গুণাঙ্কের সমান। ঠিক আছে, তো এই ম্যাথটাও কি তুলনামূলকভাবে ইজি ছিল, তো এই টাইপের ম্যাথ আসে, এগুলো একটু ভালো মতো দেখে যাবা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন বলছে যে ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, অসহ পীড়ন দেওয়া আছে, তার এর এক প্রান্তে 2 কেজি ভর ঝুলানো হয়েছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, তাই না, দৈর্ঘ্য বৃদ্ধি আর কি, এটা দেওয়া আছে। এখন বলছে যে এই ভরসহ তারটিকে আদির দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তারটি ছিঁড়ে যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি আমার তারটি ইয়ংয়ের গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে তারটি ইয়ংয়ের গুণাঙ্ক বের করার জন্য তো বুঝতেই পারছো আমাদের সূত্র এফ ইজিক্যাল টু হচ্ছে ওয়াই ইজিক্যাল টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এখন আমাকে বুঝে বুঝে এই ডাটাগুলো বের করতে হবে, বের করে কি বসাই দিলেই কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো এখানে বলছে তারের দৈর্ঘ্য বলা হয়েছে 2 মিটার, তাহলে আমরা একটা মান পাই গেলাম, ক্যাপিটাল এল মান হচ্ছে 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দিয়ে আছে 1 মিলিমিটার স্কোয়ার, তাহলে 1 মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করতে হবে। তাহলে আমরা বলছিলাম মিলিমিটারকে মিটার স্কোয়ার করার পদ্ধতি হচ্ছে 10⁻6 দ্বারা গুণ করে ফেলা, 10⁻6 মিটার স্কোয়ার। ওকে, এখানে বলছে অসহপীড়ন এটা দেওয়া আছে। এখন এই জিনিসটা একটু বলে রাখি, অসহপীড়ন মানে কি। ব্যাপারটা হচ্ছে দেখো আমরা যখন একটা বস্তুকে যখন বল প্রয়োগ করবো, তাই না, এখন বস্তুটা তো লম্বা হবে, বাট আমি কি মানে সারা জীবন বল প্রয়োগ করবো, এটা কি সারা জীবনকে লম্বা হইতে থাকবে নাকি, উত্তর হচ্ছে না, এটা কিন্তু এক সময় গিয়ে কিন্তু ছিঁড়ে যাবে, তাই না। তাহলে যে সময় গিয়ে ছিঁড়ে যাচ্ছে ওই সময় পর্যন্ত যে পরিমাণ বল সে সহ্য করতে পারে, ঠিক আছে, অর্থাৎ ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত সর্বোচ্চ, এটা কি ম্যাক্সিমাম মান, ঠিক আছে, সর্বোচ্চ যে পরিমাণ বল সহ্য করতে পারে সেটাকে বলা হয় অসহ বল। আর অসহ বলকে তুমি যদি ক্ষেত্রফল দ্বারা ভাগ দাও তাহলে তুমি পাবো অসহ পীড়ন। তার মানে এটা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম পীড়ন দেওয়া আছে, যে এই তারের জন্য ম্যাক্সিমাম এতটুকু পীড়ন হওয়া পসিবল। তো অনেকের মনে হইতে পারে তো ভাই আমাদের তো সরাসরি পীড়ন তো দেয়াই আছে, তাহলে আমরা এই যে এফ বাই এ এই জিনিসগুলো ঝামেলা না কইরা আমরা এই যে এফ বাই এ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল এবং এফ বাই এর জায়গায় কি আমরা অসহ পীড়ন বসাই দিলেই তো পারি, যেহেতু আমাদের পীড়ন দেওয়া আছে না। বাট উত্তর হচ্ছে পারো না,
কারণ এখানে বলছে যে এই বস্তুটার এক প্রান্তে 2 কেজি ভরের বস্তু ঝুলানো হয়েছে। ওকে, এখন 2 কেজি ভরের বস্তু ঝুলানোর ফলে এটা দৈর্ঘ্য বৃদ্ধি তোমার দেয়া আছে। তার মানে তোমার এখানে যে স্মল এল তুমি যে বসাবা, স্মল এল এর মান তো তুমি এটাই বসাবা না, যে 2 × 10⁻4 মিটার। ঠিক আছে, এটা তুমি একদম শিওর যে ভাই আমি যখন স্মল এল এর মান বসাবো তখন আমি এটাই বসাবো, কারণ তোমার তো স্মল এল তো লাগবে, ক্যাপিটাল এল জানা আছে। বাট এখানে যে স্মলটা পাইছো, এই স্মল এলটা কত কেজি ভরের জন্য পাইছো? 2 কেজি ভরের জন্য পাইছো। এখন 2 কেজি ভরের জন্য এটার যে পীড়ন, সেই পীড়নটা তো অসহ পীড়ন হবে না, বুঝছো না? 2 কেজি ভরের জন্য এটার যে পীড়ন, সেই পীড়নটা অসহ পীড়ন হবে না, অর্থাৎ এটার সমান হবে না। তাহলে তুমি দৈর্ঘ্য বৃদ্ধি লিখছো, দৈর্ঘ্য বৃদ্ধি লিখছো এম ভরের জন্য, বাট পীড়ন বসাবা অন্য কিছুর, তাহলে তো আর হইলো না, তাই না? যার জন্য দৈর্ঘ্য বৃদ্ধি, তার মানে সেই বলটাকে তোমাকে বসাইতে হবে। এর জন্য অসহ পীড়ন তুমি যদি এই ম্যাথের জন্য বসাই ফেলো তাহলে অ্যান্সারটা হবে না। এখানে তোমাকে বল যেটা বসাইতে হবে, এই বলের জন্য ভরটা 2 কেজি, তাহলে যে তুমি বলটা পাবা সেই বল বসাইতে হবে তোমাকে mg, তার মানে হচ্ছে 2 × 9.8। তোমাকে এই বলটা বসাইতে হবে, তোমার কত 19.6 নিউটন, এটা বসাইতে হবে, তাহলে তুমি পাবা, কারণ এই বলের জন্য তোমার এটা কি দৈর্ঘ্য বৃদ্ধি। ওকে, আশা করি বুঝাইতে পারছি ব্যাপারটা। তো মানে জাস্ট দেখলাম আর বসাই দিলাম, ব্যাপারটা এরকম না, একটু বুঝে আসলে কি করতে হবে। আর মনে হতে পারে ভাইয়া তাহলে এই মানটা দেওয়া আছে কেন? এই মানটা আসলে ঘর নম্বরের জন্য দেওয়া আছে, এটা আমরা পরবর্তী দিকে বুঝতে পারবো। তাহলে এখানে দেখো আমার ক্যাপিটাল এল দিয়ে আছে, এ দিয়ে আছে, স্মল এল দিয়ে আছে, এফ দিয়ে আছে, তাহলে তুমি জাস্ট মানগুলো বসাই দিবা। এফ এল ডিভাইডেড কত এ স্মল এল, সবগুলো মান তুমি যদি সুন্দরভাবে বসাই দাও তাহলে এটা তুমি পাবো 1.96 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এবং এটাই আমাদের অ্যান্সার। এবার এসে ঘ নাম্বার। এখন ঘ নাম্বার বলছে যে তারটা কেন ছিঁড়ে গেছে এটা তোমাকে যাচাই করতে হবে। এখন এখানে দেখো তারটা কখন ছিঁড়ে গেছে। এখানে তারটা ছিঁড়ার কারণ হচ্ছে এই যে আমি যে ভরটা ঝুলাইছিলাম, অর্থাৎ 2 কেজি ভর যে ঝুলাইছিলাম, অর্থাৎ এই যে এম এর মান যে 2 কেজি ছিল, এই তারটাকে এই ভর সহ এটার আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে এখানে যে ব্যাসার্ধটা ছিল একটা বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে, এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে আদি দৈর্ঘ্যের সমান। আদি দৈর্ঘ্যটা ছিল হচ্ছে 2 মিটার, তাহলে আমরা বলতে পারবো এখানে যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 2 মিটার, এবং এটাকে 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘোরানো হয়েছে। তো রেডিয়ান পার সেকেন্ড, এটা কিন্তু কৌণিক বেগে রাখো, তাহলে এখানে যে কৌণিক বেগটা ঘোরানো হয়েছে সেটা হচ্ছে কত 4 রেডিয়ান পার সেকেন্ড বেগে, এবং এর ফলে তারটা ছিঁড়ে গেছে। এখন এই তারটা ছিঁড়ে যাওয়ার কারণ তোমাকে বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো আমরা এইভাবে একটু ব্যাখ্যা করতে পারি যে এই তারটাকে একটা বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে। তো এখানে উলম্ব পথ নাকি অনুভূমিক পথ কিছু বলা নাই, যদি কিছু বলা না থাকে তাহলে আমরা অবশ্যই এটাকে অনুভূমিক পথে ধরে নিব। ওকে, তাহলে এইরকম একটা অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হয়েছে। অনুভূমিক বৃত্তাকার পথে যদি ঘোরানো হয়, তোমরা জানো যে সুতার টান ভিতরের দিকে কাজ করে, তাই না? সুতার টান কাজ করে কোন দিকে? ভিতরের দিকে। এবং এই সুতার টানটা কি হয়? কেন্দ্রমুখী বলের সমান হয়, কারণ একটা বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য কেন্দ্রমুখী বলের প্রয়োজন, এবং সেই কেন্দ্রমুখী বল কি কে যোগান দিবে? সুতার টান যোগান দিবে। যে সুতার টান হবে কত? এম ওমেগা স্কোয়ার আর, তাই না? এটা কি কেন্দ্রমুখী বলের সূত্র, টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। যারা নিউটনের বলবিদ্যা পড়েছো তারা অবশ্যই কি এই জিনিসগুলো জানো। তাহলে এখানে সুতার টানটা তোমাকে বের করতে হবে, বের করে দেখাইতে হবে কত। তো এটা মান যদি আমরা বের করি, তো 2 × ওমেগার মান হচ্ছে 4 স্কোয়ার × আর, আর এর মান হচ্ছে 2। তাহলে এটা কত আসে? 2 16 32 আর 64, তাই তো? তাহলে 64 নিউটন। তাহলে এটা হচ্ছে কি আমাদের সুতার টান 64 নিউটন। তাহলে এই টানের ফলে কিন্তু সে ছিঁড়ে গেছে, বাট এটা ছিঁড়ে যাওয়ার কারণটা কি এটা ব্যাখ্যা করতে হবে। তাহলে এই জন্য দেখো ব্যাখ্যা করার জন্য ছিঁড়ে যেহেতু যাচ্ছে, তাই না? তাহলে ম্যাক্সিমাম সে কতটুকু টান আসলে সহ্য করতে পারে সেটা বের করতে হবে। এই যে আমাদের যে অসহ পীড়ন দেওয়া আছে, এই অসহ পীড়ন থেকে আমাকে অসহ বলটা বের করতে হবে। অসহ পীড়ন দেওয়া আছে মানে আমার F/A দেওয়া আছে, এবং এখানে যে এফটা দেওয়া আছে এটা বলছিলাম এটা কি আমাদের ম্যাক্সিমাম বল, তাই না? যে পরিমাণ বল কি সে সহ্য করতে পারবে। ওকে, তাহলে F/A এর মান দেওয়া আছে হচ্ছে 4.76 × 10⁻7। তাহলে এফ এর মান কত? এফ এর মান এ জাস্ট গুণ হবে, তাহলে 4.76 × 10⁻7। আর এর মান দেখো দিয়েছিল 1 মিলিমিটার স্কোয়ার। 1 মিলিমিটার স্কোয়ারকে আমরা 10⁻6 মিটার স্কোয়ার দিয়ে গুণ করতে পারি, তাহলে এটা আসে তোমার হচ্ছে 47.6 নিউটন। ওকে, তার মানে সে সর্বোচ্চ 47.6 নিউটন টান সহ্য করতে পারে, বাট আমাদের যে টানটা হয়ে গেছে সেটা হচ্ছে 64 নিউটন। তো যেহেতু বড় হয়ে গেছে এর জন্য কি ছিঁড়ে যাবে, বুঝতে পারছো? তাহলে আমি যেটা বলছিলাম এখানে যে F/A এটা কি অসহ পীড়ন। অসহ পীড়নটা কখন আসে? মানে সর্বোচ্চ ছিঁড়ে যাওয়ার আগে সর্বোচ্চ যে পরিমাণ পীড়ন কাজ করে সেটা। আর বল যদি বলি তাহলে ছিঁড়ে যাওয়ার আগে সর্বোচ্চ সহ্য ক্ষমতা, ঠিক আছে? সর্বোচ্চ সহ্য, ঠিক আছে? এভাবে লিখে রাখলাম আর কি। সর্বোচ্চ সহ্য করতে পারে হচ্ছে কত? 47.6 নিউটন। বাট আমাদের এখানে টানটা হয়ে গেছে তো 64 নিউটন, সে সেটা সহ্য করতে পারবে না, এর জন্য কি সে ছিঁড়ে গেছে।
আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন বলছে একটি অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল দিয়েছে। আর এখানে আর একটা অপর একটা কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের তারের কথা বলা হয়েছে এবং এটা প্রস্থচ্ছেদী ক্ষেত্রফল দেওয়া আছে এবং তার দুইটাতে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং এর ফলে 0.2 এবং 0.19 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। গ নম্বর প্রশ্ন বলছে অ্যালুমিনিয়ামের তারের প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করো। ওকে, তাহলে প্রতি একক আয়তনে সঞ্চিত শক্তি আমরা শিখছিলাম ই সমান ছিল হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তাহলে পীড়ন ছিল হচ্ছে F/A আর বিকৃতি ছিল হচ্ছে স্মল এল ডিভাইডেড ক্যাপিটাল এল। এখন আমাকে খুঁজে খুঁজে এই ডাটাগুলোকে বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে বলা হয়েছে তার দুইটাতে 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমরা এখানে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলের মান হচ্ছে 20 নিউটন। ক্ষেত্রফল লাগবে, এখানে বলছে অ্যালুমিনিয়ামের তারের দৈর্ঘ্য 2 মিটার, তাই না? যেটা পিওর অ্যালুমিনিয়াম ছিল তার দৈর্ঘ্য 2 মিটার, মানে ক্যাপিটাল এল দেওয়া আছে, সেটা হচ্ছে 2 মিটার। এবং প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে এর মানে হচ্ছে 1 মিলিমিটার স্কোয়ার, মিটার করে নিব 10⁻6 মিটার স্কোয়ার। এরপরে একটা কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়ামের কথা বলা হয়েছে, সেটা আমাদের গ নাম্বারের জন্য লাগবে না। আর শেষে গিয়ে বলা হয়েছে যে তার দুইটার দৈর্ঘ্য বৃদ্ধি, একটা 0.2 মিলিমিটার, একটা 0.19। তাহলে ফার্স্টে যেটা দিয়েছে যেটা অ্যালুমিনিয়ামের জন্য দিয়েছে, স্মল এর মান হচ্ছে 0.2 মিলিমিটার। মিলিমিটারকে অবশ্যই মিটার প্রকাশ করতে হবে, 0.2 ইন্টু 10⁻3 মিটার। ওকে, তাহলে দেখো আমাদের যে ডাটাগুলো দিয়েছে সেই ডাটাগুলো মানে আমাদের আসলে খুবই সুন্দরভাবে সবগুলো দেয়া আছে, যে ডাটাগুলো আমাদের দরকার। এই মান তুমি বসাই দিবা, এই মান বসাই দিলে অ্যান্সার বের করে ফেলতে পারবা। এবং এইটা অ্যান্সার আছে তোমার 1000 জুল পার মিটার কিউব। এখন ঘ নম্বর প্রশ্নে আসি। ঘ নম্বর প্রশ্ন বলছে যে অ্যালুমিনিয়াম সাথে যখন কার্বন মেশানো হয়েছে এরপরে স্থিতিস্থাপকতা কিরূপ পরিবর্তন হয়েছে। তার মানে আমার তো ফার্স্টে তো যে পিওর অ্যালুমিনিয়াম ছিল এটার জন্য আমাদের ডাটা দেওয়া আছে, আর পরে হচ্ছে কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম দিয়েছে, এর জন্য কিন্তু অনেকগুলো ডাটা আমাদের দেওয়া আছে। এখন আমাকে দুইটা ডাটা থেকে আমার পিওর অ্যালুমিনিয়াম আর কার্বন প্লাস অ্যালুমিনিয়াম, যেটা মানে কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম, তাদের হচ্ছে ওয়াইয়ের মান বের করতে হবে। যার ওয়াইয়ের মান বেশি তার স্থিতিস্থাপকতা কি বেশি। এখন হচ্ছে কিরূপ পরিবর্তন হয়েছে পরে গিয়ে আমাকে অবশ্যই বিয়োগ করে ফেলতে হবে, বিয়োগ করে দেখাইতে হবে কোনটা বেশি কোনটা কম। ওকে, তো এই ব্যাপারগুলো আসলে খুব বেশি আসলে ঝামেলার না, এই জিনিসগুলো আসলে পারা উচিত। দেখো আমরা যদি বলি পিওর অ্যালুমিনিয়ামের কথা যদি বলি, তাহলে পিওর অ্যালুমিনিয়ামের জন্য তার দৈর্ঘ্য দিয়ে আছে 2 মিটার। এই যে এখানে ডাটাগুলো দেওয়া আছে, তাই না, একবার তো লিখছি। দৈর্ঘ্য দিয়ে আছে 2 মিটার, ঠিক আছে। বল দিয়ে আছে 20 নিউটন। তারপর এ দিয়ে আছে, এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। স্মল এল এর মান দিয়ে আছে 0.2 ইন্টু 10⁻3 ওকে মিটার। এটা কি, এগুলো হচ্ছে পিওর অ্যালুমিনিয়ামের জন্য। ওকে, আর আমাদের হচ্ছে যখন কার্বন মিশ্রিত অ্যালুমিনিয়াম প্লাস কার্বন, তাহলে তার জন্য ফার্স্টে বলের মানটা সেম, কারণ দুইজন হচ্ছে সেম বল প্রয়োগ করা হয়েছে, এই যে 20 নিউটন। তারপর এল এর মান, অর্থাৎ এখানে যে দৈর্ঘ্যটা ছিল তারের, সেটা হচ্ছে তোমার দেওয়া আছে 2.25 মিটার। এরপরে বলছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 0.90 মিটার স্কোয়ার, তাহলে এর মানে হচ্ছে 0.9। আর মিলিমিটার স্কোয়ারকে 10⁻6 দ্বারা গুণ করলে কি মিটার স্কোয়ার পাবা। তারপর স্মল এল মান দিয়েছে 0.19 মিলিমিটার, মিলিমিটারকে 10⁻3 দ্বারা গুণ করলে মিটার পাবা। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি একবার ওয়াই বের করবা আর এখান থেকে কি একবার ওয়াই বের করবা। এরপর তুমি দেখবা যে কোনটা বড়। এখন যেটা বড় সেটা থেকে কি তুমি ছোটটা বাদ দিবা। ওকে, তারপরে তুমি লিখে দিবা যে কেমন পরিবর্তন হয়েছে, তাই না। তো যে বড় সেখান থেকে মানে y1 যদি বড় হয় তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে তখন কি হ্রাস পাইছে, আর যদি y2 যদি বড় হয় তাহলে এখান থেকে যখন এখানে যাচ্ছে তখন কি বৃদ্ধি পাইছে। এই জিনিসগুলো জাস্ট লিখে দিলেই হবে, এই মেয়েটা আমি করাচ্ছি না, বাকিটা করে ফেলতে পারবো আশা করি। এবার একটা গ্রাফ থেকে প্রবলেম। এখানে বলছে যে 2 মিটার দৈর্ঘ্যের এবং 0.8 মিলিমিটার প্রস্থচ্ছেদের ব্যাস বিশিষ্ট দুইটা ভিন্ন ভিন্ন তার নেওয়া হয়েছে। তার মানে তারের দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদের ব্যাস, ঠিক আছে, এই দুইটা সেম জিনিস, বাট তার দুইটা ভিন্ন ভিন্ন, আমরা উপাদান ভিন্ন ভিন্ন বলতে পারি। তো তার দুটির প্রথমটির ক্ষেত্রে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির গ্রাফ দেখানো হয়েছে। তো এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কি পীড়ন বনাম কি বিকৃতি গ্রাফ দেখানো হয়েছে, এটা হচ্ছে প্রথমটার জন্য। আর দ্বিতীয়টার জন্য সঞ্চিত শক্তি বনাম দৈর্ঘ্য বৃদ্ধি স্কোয়ার, ঠিক আছে, এটার কি গ্রাফ দেখানো হয়েছে। তাহলে মানে বিকৃতি আমরা লিখতে পারবো কত, স্মল এল বাই কত ক্যাপিটাল এল। আর পীড়ন মানে কি আমার F/A, এই জিনিসগুলোকে আমাদের দেয়া আছে। আর এখানে সঞ্চিত শক্তি ছিল হচ্ছে তোমার ডাব্লু। আর দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি স্মল এল স্কোয়ার, এই জিনিসগুলো দেওয়া আছে দুইটা গ্রাফের জন্য। এখন আমার গ নম্বর প্রশ্ন বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথম তারের জন্য সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। ঠিক আছে, প্রথম চিত্র অনুযায়ী প্রথম তারের জন্য প্রথম সর্বোচ্চ সঞ্চিত শক্তির পরিমাণ কত হবে। তাহলে আমার যে পরিমাণ কাজ করবে সেই পরিমাণে কি শক্তি সঞ্চিত হবে। এখন এখানে একটা কথা আছে, এখানে হচ্ছে সর্বোচ্চ কেন বলছে এবং এটা স্থিতিস্থাপক সীমা কেন বলছে। ঠিক আছে, আমরা জানি যে এই তারটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত কি
ইয়ংয়ের মানে হুকের সূত্র মেনে চলে, তাই না? যে পর্যন্ত হুকের সূত্র মেনে চলে সেটা কিন্তু বলে স্থিতিস্থাপক সীমা, অর্থাৎ পীড়ন বিকৃতির কি সমানুপাতিক হয়। এরপরে গিয়ে কিন্তু পীড়ন বিকৃতির সমানুপাতিক হয় না, একটু কি অন্যরকম হয়ে যায়, তাই না? যে গ্রাফটা এরকম আমরা এগুলো হয়তো দেখছি। ওকে, তাহলে যেই পর্যন্ত হুকের সূত্র মেনে চলে সেটাই কিন্তু স্থিতিস্থাপক সীমা, এবং এই সীমার মধ্যে সর্বোচ্চ কাজ, অর্থাৎ আমাকে একদম মাথার পয়েন্টটা নিতে হবে, ঠিক আছে? কারণ আমি এখানে যখন থাকবো তখন কাজ সামান্য, এখানে গেলে কাজ আরটু বাড়বে, এখানে গেলে আরও বাড়বে, এখানে একদম মাথায় যখন যাবো এখানে সর্বোচ্চ কাজ, তাই না? তো সর্বোচ্চ কাজটাকে আমাকে বের করতে হবে। তাহলে আমি কাজ যে পরিমাণ বের করবো সেটিকে আমার সঞ্চিত শক্তি, তার মানে ডাব্লু হচ্ছে কি বের করতে হবে, এটা কি আমাদের মূল কনসার্ন। বাট আমাদের দেখো পীড়ন অর্থাৎ এফ বাই এ দিয়ে আছে আর বিকৃতি স্মল এল বাই ক্যাপিটাল এল দিয়ে আছে। এখান থেকে কিন্তু আমাদের কাজ বের করা থেকে সহজ হচ্ছে আমরা একক আয়তনে তোমার মানে শক্তিটা বের করা, ঠিক আছে? এবং একক আয়তনে সঞ্চিত শক্তি হাফ ইন্টু এফ বাই এ ইন্টু স্মল এল বাই এল, তাই না? এটা তো আমরা জানি। তো এটা আমরা ফার্স্টে বের করি। তাহলে এখন এফ বাই এর মান দেখো আমাদের দেওয়া আছে 2 × 10⁻² হচ্ছে 12, আর স্মল এল বাই ক্যাপিটাল এল এর মান দেওয়া আছে হচ্ছে যে 10 স্কোয়ার। ওকে, 10 স্কোয়ার। তাহলে এটা তোমার আসবে 1 × 10⁻14, আর এটা রাখো কত হচ্ছে জুল পার মিটার কিউব। আরেকটা জিনিস বলে রাখি, এই জিনিসটা অন্য একটা বইতে আমি দেখলাম, এটা হচ্ছে 10⁻13 দেওয়া আছে, বাট এখানে তো 10⁻12 দেওয়া আছে। আমি আসলে জানি না সঠিক কোনটা, মানে বোর্ডে কোনটা আসলো এটা শিওর না, তোমরা দিনাজপুর বোর্ড 19 দেখতে পারো। বাট যেটাই হোক, এই মানের জন্য তো খুব বেশি কনফিউজ হওয়ার কথা না। এখানে যদি 13 না তো 13 দিবা, ঠিক আছে? বাট মেথডটা শিখো আর কি, মেথড তো সেমই থাকবে। আচ্ছা, তো বের করলাম, এখন ডাব্লু বের করতে হবে। তাহলে আমরা জানি যে ই সমান ছিল হচ্ছে ডাব্লু বাই ভি, তাই না? ভি মানে কিন্তু আয়তন, একক আয়তনের যতন ছিল। তাহলে এই ডাব্লু সমান লিখতে পারবো কত, ই ভি, ঠিক আছে? তাহলে ই এর মান আমরা জানি 1 × 10⁻14, আর ভি মানে আয়তন, ঠিক আছে? আয়তনটা বের করতে হবে। তাহলে আয়তনকে আমরা বলতে পারবো যে প্রস্থচ্ছেদের দেখো মানে ব্যাস দেওয়া আছে আর এটা দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে ব্যাস যদি দেওয়া থাকে ব্যাসার্ধ বের করতে পারবো, তাহলে পাই আর স্কোয়ার যদি লিখি তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো, তার সাথে এল গুণ দিব, এল গুণ দিলে কি আয়তন পেয়ে যাবো, তাই না? ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ দিলে কি আয়তন পাওয়া যায়। তাহলে এখান থেকে তোমাকে আয়তনটা বের করতে হবে। তাহলে আয়তনের মান আসবে তোমার 3.1416। ওকে, আর এর মানটা বের করবা যে 0.8, তো এটা হবে কত 0.4 × 10⁻³ যেহেতু মিলিমিটার ছিল মিটার করবো। আচ্ছা, এরপর স্কোয়ার হবে ইন্টু ক্যাপিটাল এল এর মান হচ্ছে 2 মিটার। এরপর তুমি এখানে একটা মান পাবা, এই মানটা নিয়ে এসে তুমি এখানে বসাবা। তো সব মিলে তুমি এই মানটা পাবা 1.005 × 10⁻10 জুল। ওকে, তো এটাই কি আমাদের অ্যান্সার, আশা করি বুঝতে পারছো। এখন আমরা ঘ নম্বর প্রশ্নে আসি। ঘ নম্বর প্রশ্ন বলছে যে দুটি তারের মধ্যে কোনটা বেশি অধিক স্থিতিস্থাপক তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে যাচাই করো। তাহলে এই একই কথা, কোনটা বেশি স্থিতিস্থাপক এটা বের করতে হলে আমাকে ওয়াই এর মান বের করতে হবে। তাহলে আমাদের প্রথম তারের জন্য যে ওয়াই এর মান আমরা বলতে পারবো পীড়ন বাই বিকৃতি, তাহলে এফ বাই এ ডিভাইড বাই কত স্মল এল বাই ক্যাপিটাল এল। ওকে, তাহলে আমাদের যে এখানে পীড়নটা দেওয়া আছে 2 × 10⁻12, আর বিকৃতি দেওয়া আছে 10 স্কোয়ার। এটা যদি আমরা ভাগ দিই তাহলে এটা হচ্ছে 2 × 10⁻10 থাকে, 2 × 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের প্রথম তারের জন্য, এবং এটা যথেষ্ট ইজি ছিল। এখন আমাদের দ্বিতীয় যে তারটা আছে সে তারের জন্য দেখো এক পাশে আমাদের ডাব্লু দেওয়া আছে আর এক পাশে আমার এল স্কোয়ার দেওয়া আছে। এখান থেকে আমাকে ওয়াই বের করতে হবে। তাহলে আমরা জানি যে ডাব্লু সমান হচ্ছে হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে ওয়াই যদি বের করতে হয়, ওয়াই সমান আমি লিখতে পারবো 2W, এই 2 গুণ হবে ডাব্লু গুণ 2, এ পাশে গিয়ে গুণ হবে এল গুণ হবে, তাই না? 2WL, আর এখানে হচ্ছে এ স্মল এল স্কোয়ার থাকে, এ স্মল এল স্কোয়ার, এভাবে কি আমরা বলতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। তাহলে এখানে দেখো আমাদের এ মানটা দেওয়া আছে, এই যে ডাব্লু মান দেওয়া আছে 0.7 × 10⁻11। তাহলে 2 × ডাব্লুর মান হচ্ছে 0.7 × 10⁻11। এল এর মান দেওয়া আছে না, এল এর মান তো এখানে দেওয়া নাই, এল এর মান যেখানে দেওয়া আছে, এল এর মান হচ্ছে কত 2 মিটার দৈর্ঘ্য, দুইটা তারের দৈর্ঘ্য আর ব্যাসার্ধ সেম ছিল ব্যাস। তাহলে এল এর মান হচ্ছে 2, আর নিচে হচ্ছে এ মানে ওই যে আগের মতো তুমি পাই আর স্কোয়ার লিখতে পারবা, ঠিক আছে? পাই আর স্কোয়ার, আর মানে হচ্ছে যে 0.4 আসবে মিলিমিটারকে 10⁻³ দ্বারা গুণ দিলে মিটার, তাহলে পাই আর স্কোয়ার। আর স্মল এল স্কোয়ার, এই যে স্মল এল স্কোয়ার মানে কিন্তু এখানে দেওয়া আছে সেটা কত 4, তাহলে এই যে মানটা 4। তাহলে এখান থেকে তুমি টোটালটার মান বের করতে পারবা। তাহলে এটা হচ্ছে 1.39 × 10⁻17 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো আমরা বুঝতে পারছি যে আমরা কি করলাম আসলে। আমাদের ফার্স্টে আমরা ডাব্লু সূত্রটা বসাইলাম। ডাব্লু সূত্র কেন বসাইতে হবে এটাও সিম্পল লজিক,
যেহেতু আমাদের এখানে সঞ্চিত শক্তি দেওয়া আছে, আমাদের ডাব্লুটা আসলে দেওয়া আছে, এবং কার রেসপেক্টে এই যে এল স্কোয়ারের রেসপেক্টে এখান থেকে আমরা ডাব্লুর সূত্র বসায় আমরা ওয়াই বের করলাম। তো ওয়াই এর জন্য এই যে বাকি ডাটাগুলো দেওয়া আছে, জাস্ট সিম্পল মান বসে এটা বের করতে পারছি। এখন দেখো ওয়াই ওয়ানের থেকে ওয়াই টু এর মান আছে, এটা আমরা ওয়াই টু লিখি। ওয়াই টু এর মান কি ওয়াই ওয়ানের থেকে কি অনেক অনেক বড়, তাই না? আর আমরা বলতে পারবো যে আমাদের দ্বিতীয় তারটা বেশি স্থিতিস্থাপক। আচ্ছা, আমাদের পরের প্রশ্নটা যশোর বোর্ড 2017 সালে আসা, বেশ সুন্দর একটা প্রশ্ন, এর জন্য এত আগের একটা প্রশ্ন আসলে মানে তুলে নিয়ে আসা হয়েছে। তো এই প্রশ্নটা আসলে মানে খুব ভালো, ঠিক আছে? যদি একটু ভালো মতো বোঝার চেষ্টা করো আশা করি খুব ভালো লাগবে তোমাদের। এখানে একটা 250 নিউটন ওজনের একটা ভারী সুষম দণ্ডকে একটা এক্স ওয়াই মানে সমান দৈর্ঘ্যে দুটি তার এ আর বি অনুভূমিক তলে ঝোলানো আছে। অর্থাৎ এখানে একটা এ আর বি, এখানে দুইটা তার আছে, এই দুইটা তার দ্বারা একটা যে এক্স ওয়াই দণ্ড দেখতে পাচ্ছ, সেই এক্স ওয়াই দণ্ডের ভর হচ্ছে 250 নিউটন, এটাকে কি মানে ঝুলানো হয়েছে। এবং এটা এখানে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে অসম্প্রসারিত অবস্থা। আমরা জানি যে এখানে একটা যেহেতু একটা বল প্রয়োগ করছি এটা কিন্তু সম্প্রসারণ হবে, তো আপাতত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে অসম্প্রসারিত অবস্থা, অর্থাৎ আদি অবস্থা। এখন প্রত্যেকটা তারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল দেওয়া আছে, বি তারের দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে। অবশ্য বি তারের যে দৈর্ঘ্য বিকৃতি দেওয়া আছে এই ডাটাটা আসলে ভুল দেওয়া আছে। ওকে, এখানে বি তারের দৈর্ঘ্য বিকৃতি আসলে 2.5 × 10⁻³ না হয়ে এটা আসলে তোমার 5 × 10⁻³ দেওয়া উচিত ছিল। ওকে, এটা একটু সংশোধন হবে আর কি। তো যাই হোক, এটা এই ডাটাটা আমরা বাদিয়ে দিই, এই ডাটা ছাড়াও আমরা বাকি ম্যাথটা করতে পারবো, মনে করি ডাটা দেয়াই নাই। এখন বলছে এ তারের জন্য এই যে 0.8 মিটার পিতলের, এই যে এটা উপরটুক হচ্ছে পিতলের 0.8 মিটার, আর 1.2 মিটার হচ্ছে স্টিলের, ঠিক আছে? এই যে বাকিটুকু হচ্ছে 1.2, এটা কি স্টিলের। এখন স্টিল আর পিতলের ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে আছে। এখন বলছে কোন প্রান্ত বেশি নিচু হবে। তাহলে খুবই সিম্পল লজিক, যে বেশি ঝুলে যাবে সেই বেশি কি নিচু হবে, তাই না? অর্থাৎ যার দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে সে কিন্তু বেশি ঝুলে যাবে। তো এটাকে আমরা এল বি বলতে পারবো, এটা আমরা ধরো এল বি বললাম, এটাকে আমরা এল এ বললাম, ঠিক আছে? তো আমাকে বের করতে হবে এল এ আর এল বি, এই দুইটা বের করে আমাকে দেখাইতে হবে যে কোনটার মান বড়, যেটা বড় সেটা কি বেশি ঝুলে যাবে। তো ফার্স্টে আমরা বি তারের জন্য চেষ্টা করি, কারণ বি তারের জন্য এখানে জাস্ট একটাই ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে পিতলের ম্যাটেরিয়াল। তো এই জিনিসটা আমাদের জন্য একটু ইজি হবে। তো ফার্স্ট আমরা বি ম্যাটেরিয়ালের জন্য চেষ্টা করি। তো এখানে দেখো আমাদের কি কি জিনিস দেয়া আছে। এখানে প্রথম কথা বলা হয়েছে আমাদের এখানে যে তারটা আছে সেই তারের আদি দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, ঠিক আছে? কিভাবে বুঝলাম? কারণ এই যে দেখো দুইটা হচ্ছে এখানে যে দুইটা তার আছে এই দুইটা তারে হচ্ছে সমান, ঠিক আছে? সমান দৈর্ঘ্যের দুটি তার, এবং এই পাশে তুমি যদি তাকাও তাহলে তুমি দেখবে এখানে 0.8 মিটার পিতল, 1.2 মিটার স্টিল, টোটাল হচ্ছে 2 মিটার। আর এখানে কি পিতলই 2 মিটার, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পিতল 2 মিটার। ওকে, এল এর মান, আমার কাজ হচ্ছে স্মল এল এর মান বের করা। আমাদের এখানে আরও কিছু ডাটা দেওয়া আছে, যখন আমাদের এখানে ওজনটা দেওয়া আছে সেটা হচ্ছে 250 নিউটন ওজন ঝোলানো হয়েছে। এখানেও একটা ব্যাপার আছে, এই ব্যাপারটার জন্য আসলে ম্যাথটা এত মানে সুন্দর আর কি। প্রথম কথা হচ্ছে যে এখানে একটা যে দণ্ডটা দেখানো হয়েছে এই দণ্ডটার ওজন হচ্ছে 250 নিউটন, এবং এই দণ্ডটা কিন্তু একদম মাঝ বরাবর ক্রিয়া করবে এই ওজনটা, তাই না? দণ্ড থেকে কি মাঝ বরাবর ক্রিয়া করবে, সেই ওজনটা হচ্ছে কত 250 নিউটন। এই দণ্ডটাকে ধরে আছে কি দুইটা প্রান্ত না, এ পাশে একটা তার এ পাশে একটা তার, দুইটা তার ধরে আছে। তাহলে দুইটা তারে যদি এফ এফ পরিমাণ বল প্রয়োগ হয়, এখন দুইটা কি সমান বল প্রয়োগ হবে কিনা এটাও তো একটা ব্যাপার। আমি দুইটা এফ লিখে গেলাম, উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ এটা যদি একদম মাঝ বরাবর, ঠিক আছে, তার জন্য দুইটাতে আসলে কি সমান পরিমাণে কি বল মানে অ্যাপ্লাই হবে। বাট এটা যদি একটু এ পাশে বা একটু এ পাশে যদি থাকতো, স্থিতিবিদ্যায় যে হচ্ছে সূত্র পড়ছো না, ওই যে টর্ক টাইপের বা মোমেন্ট দিয়ে মোমেন্ট দিয়ে যে ইকুয়েশনগুলো ছিল ওই ইকুয়েশনে বের করে তোমাকে আবার বল বের করতে হইতো, ঠিক আছে? অর্থাৎ এটা যদি একদম মিডিল না থেকে যদি একটু এ পাশে হইতো, তো বুঝতে পারছো আমাদের জন্য একটু ইজি, এটা একদম মিডিলে দিয়েছে, তো দুই পাশের বলটা কি হবে সমান হবে। হ্যাঁ, তো এই যে এই দুই পাশের যে বল অর্থাৎ 2F, অর্থাৎ উপরের দিকের বলটা তোমাকে এই 250 নিউটনকে ব্যালেন্স করবে, ঠিক আছে? তাহলে যে এফ এর মান হবে সেই এফ এর মান কিন্তু হবে 125 নিউটন, এটাও কিন্তু একটা ব্যাপার। হ্যাঁ, অর্থাৎ এখানে প্রত্যেকটা তারে যে পরিমাণ বলটা প্রয়োগ হবে সেই বলটা হবে কিন্তু 125 নিউটন করে, ঠিক আছে? এখানে 200 মানে 50 নিউটন হবে না, তাহলে এফ এর মান হচ্ছে কত 125 নিউটন। ওকে, অর্থাৎ এই যে এই মানে তারটা নিচে যে তারটা ছিল তাকে ধরে থাকার জন্য এই তারের উপরে কতটুকু বল প্রয়োগ করবে, এটাও তো 125 নিউটন, এটা তো কত 125 নিউটন, আলটিমেটলি কত 250 নিউটন। আশা করি বুঝতে পারছো ব্যাপারগুলো। তো এফ এর মান হচ্ছে কত 125 নিউটন। আর ওয়াই এর মান দেওয়া আছে, যেহেতু আমাদের এই বি তারটা পুরাটাই পিতলের, তাহলে পিতলের জন্য ওয়াই এর মান হচ্ছে 1 × 10⁻11, 1 × 10⁻11 প্যাসকেল। প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের ক্ষেত্রফল লাগবে, তাই না? ক্ষেত্রফল আমাদের দেওয়া ছিল ফার্স্টেই, যে এই যে প্রত্যেকটা তার প্রস্তাবের সাথে যে ক্ষেত্রফল 2.5 × 10⁻7 মিটার স্কোয়ার।
2.5 ইন্টু 10⁻7 মিটার স্কোয়ার। তাহলে দেখো আমরা সূত্র বসাইতে পারবো y ইজিক্যাল টু এফ এল ডিভাইডেড বাই এ স্মল এল। তাহলে স্মল এল বের করতে হবে, স্মল এল ইজিক্যাল টু হবে এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ ওয়াই। মানগুলো বসাই দিব। এফ এর মান হচ্ছে 125 নিউটন, এল এর মান হচ্ছে 2, এ এর মান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻7 আর ওয়াই এর মান হচ্ছে 1 ইন্টু 10⁻11। তাহলে এটা আসে তোমার 0.01 মিটার। এটা তুমি যদি মিলিমিটার প্রকাশ করো তাহলে এটা হবে তোমার 10 মিলিমিটার। ওকে, তাহলে এটা কি পেলাম আমরা বি তারের জন্য হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি, ঠিক আছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটাকে আমরা পাইলাম। এখন সেম ভাবে আমাদের এ তারের জন্য বের করতে হবে। এখন আমরা এ তারের জন্য বের করব। এখন এ তারের জন্য দেখো এ তারের কিন্তু ম্যাটেরিয়াল আবার দুইটা, একটা হচ্ছে পিতল আর একটা হচ্ছে স্টিল। তাহলে পিতল এবং স্টিল দুইটার জন্য আবার আলাদা আলাদাভাবে তোমাকে মানে দৈর্ঘ্য বৃদ্ধিটা বের করতে হবে। তাহলে এই পিতলের জন্য আমরা বলতে পারবো L1 আর স্টিলের জন্য ধরো আমরা L2, ঠিক আছে। তাহলে এল এ যেটা আমরা বের করবো সেটাকে এই দুইটার আসলে কি যোগফলের সমান হবে। তাহলে ফার্স্ট আমরা পিতলের জন্য আবার বের করার চেষ্টা করি। তাহলে ফার্স্টে এই ম্যাটেরিয়ালের মধ্যে বা যেটা পিতল, ওকে, পিতলের জন্য আমরা বের করছি। তাহলে পিতলের জন্য তোমার ক্যাপিটাল এল এর মান যেটা, এই ক্যাপিটাল এল এর মান হচ্ছে 0.8 মিটার। ওকে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আগের মতোই 2.5। আচ্ছা, এটাকে আমরা 1 দিই, 2.5 ইন্টু 10⁻7, 2.5 ইন্টু 10⁻7 মিটার স্কোয়ার। এটাকে A1 কেন দিলাম না, কারণ এখানে পিতল আর স্টিল দুইটা আসলে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আসলে সমান। এখানে যে বলটা প্রয়োগ হবে সেটা কত 125 নিউটন। এখানে একটা ব্যাপার আছে যে তুমি দেখো এখানে যে আমার তারটা ছিল, এখানে তারটা এইরকম ছিল, তাই না। এই তারের পুরো 125 নিউটন যে বল প্রয়োগ করা হচ্ছে এটা তো আমরা বুঝেছি এর আগেই, এই পুরো তারের উপরে 125 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। বাট এই তারটা তো দুইটা ম্যাটেরিয়ালে আছে, একবার হচ্ছে কি পিতল, নিচে হচ্ছে স্টিল। তাহলে এই আমি যদি শুধুমাত্র এই উপরের পিতল নিয়ে চিন্তা করি, এই উপরের যে পিতলটা সেই পিতলেও কি 125 নিউটনে বল প্রয়োগ করা হবে? এটা একটা প্রশ্ন, তাই না, যে নাকি কম হবে, যেহেতু ওখানে হচ্ছে মানে এরিয়াটা ছোট না, মানে দৈর্ঘ্যটা যেহেতু ছোট, তাই না। পুরোটার পরে 125, তো এতটুকুর পরেও কি 125? উত্তর হচ্ছে হ্যাঁ, অতটুকুর পরে 125। আর আমি যখন 125 নিউটন বল প্রয়োগ করে যখন টানছি তখন তুমি যে অংশে এটাকে মানে কাটো না কেন, তুমি সেই অংশে দেখতে পারবা নিচের দিকে কি 125 নিউটন পরিমাণ কি সে বল ফেস করছে। ওকে, এবং মানে এটার প্রত্যেকটা বিন্দুই কি তোমার 125 নিউটন করে কি বল ফেস করবে। তুমি যদি এটাকে মানে যেহেতু তোমার একটা কি সুষম বলে তুমি টানছো, ওকে, এই জিনিসটা একটু জানা রাখো যে এখানে কি প্রত্যেকটা জিনিস 125 নিউটন কি বল ফেস করবে, তার মানে এখানে যে বলটা পাবা সেটা 125ই আসলে হবে। আচ্ছা, আর কিছু দেওয়া আছে, আর হচ্ছে যে এই যে পিতলের জন্য ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। তাহলে পিতল ইয়ংয়ের গুণাঙ্ক আমরা 1 লিখতে পারি, y1, এটা হচ্ছে 1 ইন্টু 10⁻11 প্যাসকেল। ওকে, এবারে আমরা হচ্ছে স্টিলের জন্য যাব। এই পাশে হচ্ছে স্টিল। তাহলে স্টিলের জন্য যে আদি দৈর্ঘ্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1.2 মিটার, এবং এটার জন্য হচ্ছে ক্ষেত্রফল সেম, এফ এর মান সেম, ঠিক আছে, দুইটার জন্য। আর এখানে y2 আবার আলাদা, স্টিলের জন্য যেটা সেটা হচ্ছে 2 ইন্টু 10⁻11 প্যাসকেল। তাহলে আমরা স্মল L1 বের করতে পারবো এখান থেকে। স্মল L1 সমান হচ্ছে, এর আগে তো দেখলাম ওই যে কি জানি হবে এফ এল ডিভাইড এ ওয়াই, তাই না। তাহলে এফ এল 1 ডিভাইডেড বাই এ ওয়াই 1, তাহলে এফ বাই এ ইন্টু আমরা লিখতে পারবো L1 ডিভাইডেড বাই ওয়াই 1, আর এখান থেকে L2 বের করতে পারবো। তাহলে এটা ওইভাবেই হবে আর কি, এফ বাই এ L2 ডিভাইডেড বাই ওয়াই 2। ওকে, এরপর আমার কাজ হচ্ছে কি টোটাল মানে ইয়াটা বের করা, তাই না, মানে এল এটা বের করা, এই তারের জন্য যে প্রসারণ, এবং সেটা কি দুইটা প্রসারণে কি হবে যোগফলের সমান। তো তুমি যখন দুইটা যোগ করবে তখন তুমি দেখবা যে এফ বাই এ কমন যায়, উপরে থাকে হচ্ছে এটার জন্য ফার্স্টে থাকবে ধর L1 বাই ওয়াই 1, আর এটার জন্য থাকবে হচ্ছে L2 ডিভাইডেড বাই ওয়াই 2। এরপরে মানগুলো বসাই দিবা। তো এফ এর মান হচ্ছে 125 নিউটন, এ এর মান হচ্ছে ছিল 2.5 ইন্টু 10⁻⁻7, L1 এর মান হচ্ছে 0.8, y এর মান হচ্ছে এটা y হচ্ছে 1 ইন্টু 10⁻11 প্লাস L2 এর মান হচ্ছে 1.2, আর এটার জন্য y2 এর মান হচ্ছে 2 ইন্টু 10⁻11, এবং এই মানটা তুমি যদি বের করো তাহলে এটা পাবো 0.007 মিটার।
আর এটা যদি 1000 দ্বারা গুণ দিবা তাহলে তুমি পাবা হচ্ছে 7 মিলিমিটার। ওকে, তাহলে এর আগে যেটা পাইছিলাম দেখো এল বি, সেটা ছিল 10 মিলিমিটার। এল বি যেটা ছিল সেটা ছিল 10 মিলিমিটার। আর এল এ তারের জন্য যে পোষণটা পেলে সেটা হচ্ছে 7 মিলিমিটার। কারণ বলতে পারবো কি এল বি কি এল এর থেকে বড়, এবং যে বড় সেটা কি বেশি ঝুলে যাবে। তাহলে উত্তর হচ্ছে যে, এখানে প্রশ্ন কিন্তু ছিল কোন প্রান্ত বেশি নিচু হবে, উত্তর হচ্ছে বি প্রান্ত বেশি নিচু হবে। বুঝতে পারছো, এই বি প্রান্ত বা ওয়াই প্রান্ত আর কি, হ্যাঁ ওয়াই প্রান্তটা কি বেশি নিচু হবে, এটা যেহেতু বি তারের জন্য ওয়াই প্রান্ত। ঠিক আছে, তো এটাই কি আমাদের অ্যান্সার। তো আমাদের হচ্ছে যে এই চ্যাপ্টারটা কিন্তু আরও অনেক বড় ছিল, বাট আমাদের 2023 সালে যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী এই পর্যন্তই ছিল। তো আসলে এই পর্যন্তই কি দেখানো হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।